মেসটি ছিল 6 তলা। কোনো এক কারণবশত যখন মেসটিতে উঠি তখন মেসটিতে খুব বেশি স্টুডেন্ট বা বোর্ডার ছিল না। প্রত্যেকটা ফ্লোরে সবগুলো ফ্ল্যাট মিলে 18টা করে রুম, তার মাঝে আবার 2টো করে ডাবল রুম, বাকি সব সিঙ্গেল। মেসে যখন উঠলাম তখন 6 তলা বাদে প্রায় সব ফ্লোরেই স্টুডেন্ট ছিল, তবে 4 ও 5 তলাতে স্টুডেন্ট সংখ্যা খুবই কম ছিল। যাই হোক, আমি 2 তলাতে পশ্চিমের একটি সিঙ্গেল রুমে উঠলাম। এত সুন্দর মেস, কিন্তু বর্ডার এত অল্প কেন, এটি দেখে প্রথমে একটু চিন্তায় পড়ে গিয়েছিলাম। ভাবলাম যে এই মেসে মনে হয় চুরি টুরি বেশি হয়, এই কারণে বোর্ডার বা স্টুডেন্ট সংখ্যা কম। কিন্তু পরে ভাবলাম মেস ভাড়া অনেক বেশি হওয়াতে হয়তো বর্ডার কম। যাই হোক, মেসের কিছু কথা আগে ক্লিয়ার করে নিই। আগেই বলেছি মেসটি ছিল 6 তলা। একদম ছাদের রুমটা ছিল টিভি রুম, আর রুমের বাইরের অংশের ছাদে রান্নার ব্যবস্থা ছিল। ছাদের অর্ধেকের এক অংশ ছিল টিভি রুম আর এক অংশ রান্নাঘর, আর বাকিটা খোলামেলা। তখন ফুটবলের প্রতি ব্যাপক একটা টান ছিল আমার। বাড়িতে রাত জেগে খেলা দেখতাম, মেসে উঠেও তার ব্যতিক্রম হলো না। রাত জেগে খেলা দেখতাম টিভি রুমে গিয়ে। কয়েকদিন ভালোভাবেই কাটলো। এর মাঝে যে কথাগুলো জানতে পারলাম তা খুবই অদ্ভুত ছিল। মেসটি পুরাতন হলেও মোটামুটি গত 2 বছর বন্ধ ছিল। এবছরই নতুন করে সংস্কার করে আবার চালু করা হয়েছে। আর 6 তলাতে কেউ থাকে না, কারণ সেখানে অদ্ভুত কিছু ঘটনা নাকি ঘটে। আগে যারা থাকতো তাদের ভাষ্য মতে টিভি রুমে প্রচুর শব্দ হতো, আবার 6 তলার রুমের বাইরে দিয়ে কারা জানি নাকি হাঁটাহাঁটি করত। ছাদে রান্নার জিনিসপত্র ভেঙে ফেলার শব্দও নাকি পাওয়া যেত রাতের বেলা। এই জন্য বর্ডাররা অনেক ভয় পেত। একদম নিচে পর্যন্ত নাকি সেই শব্দ শোনা যেত, তাই সবাই মেস ছেড়ে দিত। সেই কারণেই মেস বন্ধ ছিল প্রায় 2 বছর। পরে হুজুর ডেকে দোয়া দুরুদ পড়ানো হয় এবং আবার মেস চালু করা হয়। এগুলো শুনেও না শোনার মতোই ভান করি, কারণ আমি ভেবেছিলাম এগুলো আজকাল কি হয়। 2014তে ভূত প্রেত শব্দগুলো হাস্যকর হয়ে গিয়েছিল সবার কাছে। যাই হোক, এভাবেই চলে গেল বেশ কিছুদিন, প্রায় 2 মাস। এর মাঝে কোনো রকম কোনো অদ্ভুত কিছু আমার চোখে পড়ে না বা শুনতেও পাই না। এর মাঝে মেসে কিছু বড় ভাই আর বন্ধুর সাথে ভালো সম্পর্ক হয়ে যায় আমার। তখন আমরা প্রায় 10 জন মিলে 6 তলাতে ওঠার চিন্তা ভাবনা করি, কারণ 6 তলার রুমগুলো অপেক্ষাকৃত বড় ছিল আর অনেক বাতাস ও আলো পাওয়া যেত সেখানে। যেই কথা সেই কাজ, আমরা 4 বন্ধু আর ভাইয়ারা 6 জন উঠে গেলাম 6 তলায়। মেস মালিক তো অনেকটাই খুশি হলেন। তিনি নিজেই 6 তলায় ওঠার প্রথম দিনে মেসে একটা ফিস্টের আয়োজন করলেন। সেই একটা খাওয়া দাওয়া হলো সেই রাতে। আমরাও আনন্দে আগ্রহে উঠে পড়লাম 6 তলায়। দীর্ঘদিন ধরে 6 তলায় লোক যেহেতু ছিল না, আমরা যেহেতু উঠলাম সেখানে, এই কারণেই মেস মালিক মূলত খুব খুশি হয়েছিলেন। আসলে 6 তলার রুমগুলো অনেক বড় আর সুন্দর ছিল। সেখানকার পরিবেশটাও ছিল অসাধারণ। কিছুদিন খুব ভালোভাবেই কাটলো। দেখতে দেখতে শীত চলে আসলো, আর তখনই সবকিছু পাল্টে গেল। শীতে ফ্যান চালানোর কোনো প্রয়োজন ছিল না, কারণ এমনিতেই অনেক বাতাস আসতো আর তার উপর শীত। সেজন্যই বাইরের ছোট ছোট শব্দগুলো শোনা যেত খুব স্পষ্টভাবেই। হঠাৎ একদিন রাতে কোনো একটা শব্দে ঘুম ভেঙে যায়। মোবাইলটা হাতে নিয়ে দেখি রাত 3:10 বাজে। গলা শুকিয়ে গেছে, তাই পানি খাবো বলে বোতলে হাত দিয়েছি। দেখি পানি নেই। সেজন্য পানি নিয়ে আসার জন্য বোতল হাতে রুম থেকে বের হই। প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ওয়াশরুম, আর আমরা যেই ট্যাপের পানি খেতাম বেশিরভাগ সময়, সেটি আবার 6 তলা থেকে নেমে একদম নিচতলাতে যেতে হবে। তো 6 তলা থেকে নেমে আবার ওঠার ইচ্ছা খুব কমই হচ্ছিল। আরেকটি বিষয় বলে রাখা ভালো যে বারান্দার লাইটগুলো রাত্রে ঘুমানোর সময় আমরা বন্ধ করেই ঘুমাতাম। ওয়াশরুম আমার রুম থেকে 2টা রুম পরেই, তাই আর রুমের লাইটটাও জ্বালালাম না। হালকা আলোতেই ওয়াশরুমে গিয়ে বোতল ভরিয়ে নিয়ে রুমে চলে আসলাম। যেহেতু নিচে যেতে ইচ্ছা করছিল না, এই কারণে কাজটি করলাম। আর পানি ভালো ছিল, যার কারণে এই ট্যাপের পানি খাওয়া যায়। রুমের দরজার সামনে এসে আমার একদম সামনের ব্যালকনিতে চোখ চলে যায়। ওখানে 2টো চেয়ার রাখা ছিল বসার জন্য। অন্ধকারে জ্যোৎস্নার আলোয় দেখলাম সেখানে কেউ একজন বসে আছে, কিন্তু
মুখটা দেখা যাচ্ছে না, তাই আস্তে করে জিজ্ঞেস করলাম, কে? কিন্তু কোনো উত্তর আসলো না। আবারও জিজ্ঞেস করলাম, কে ওখানে? অবয়বটা দেখতে আমার বন্ধু শুভর মতো মনে হচ্ছিল, তাই জিজ্ঞেস করলাম, কিরে শুভ, ঘুমাস নাই কেন? তারপরও কোনো আওয়াজ নেই। আমি রাগ করে রুমে ঢুকে পড়লাম, বোতল থেকে পানি খেয়ে শুয়ে পড়লাম। ভাবলাম হয়তো কারো মন খারাপ, তাই বসে আছে। থাক, বসে থাক, আমার কি। রুমের ভেতরের পরিবেশটা আমার কেন জানি অচেনা মনে হলো। হঠাৎ করে শীত অত্যাধিক বেড়ে গেছে মনে হচ্ছিল। লেপ গায়ে শক্তভাবে জড়িয়ে নিলাম নিজেকে। কিছুক্ষণ পর একটা শব্দ শুরু হলো, মনে হচ্ছে কেউ কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। একটা গোঙানির মতো অদ্ভুত টাইপের আওয়াজ হচ্ছিল। ভালো করে খেয়াল করতেই বুঝতে পারলাম শব্দটা ওই ব্যালকনি থেকেই আসছে, যেখানে অবয়বটা বসা ছিল। তখন আমি কনফার্ম হলাম যে কষ্ট পেয়েই কেউ একজন ওখানে বসে কাঁদছে, আর সেজন্যই হয়তো আমার সাথে কথা বলেনি। আমি পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ক্লাসে চলে গেলাম। ক্লাস করে ফিরে এসে বিকালে খেলতে গেলাম। আমাদের মেসের সামনে পশ্চিম দিকে একটা বিশাল খোলা জায়গা ছিল, যা ছিল বাংলাদেশ বেতারের জায়গা। ওইখানে আমরা মেসের সবাই ক্রিকেট খেলতাম। খেলা শেষে সবাই যখন বসে আছি, তখন আমি শুভকে জিজ্ঞেস করলাম, কিরে, রাতে কি হয়েছিল তোর? শুভ বলল, কই কিছু না তো। আমি বললাম, তাহলে ব্যালকনিতে বসে তুই কাঁদছিলি কেন? তখনও বলল, আরে আমি তো ঘুমাচ্ছিলাম। কি উল্টাপাল্টা আমাকে জিজ্ঞেস করছিস? শুভর কাছ থেকে এই ধরনের কথা শুনে আমি ভাবলাম হয়তো বা অন্য কেউ সেখানে বসেছিল, যার কারণে আমি আর কথা বাড়ালাম না। আর তখন 6 তলাতে মোটামুটি আমরা 7 জন ছিলাম। সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই বলল যে না তো, আমরা কেউই সেখানে ছিলাম না। পরে মেসে ফিরে এসে বাকি 3 জন বড় ভাইকে জিজ্ঞেস করলাম, তারাও অস্বীকার করলো। বিষয়টা কেমন যেন খটকা লাগলো আমার কাছে, কারণ আমি তো নিজের চোখে দেখলাম ও শুনলাম, তাহলে ওটা কে ছিল? যাই হোক, এসব ভাবতে ভাবতে রাত হয়ে গেল, আমিও ঘুমিয়ে পড়লাম। তারপর থেকে যে ঘটনাগুলো ঘটতে শুরু করলো, সেই অভিজ্ঞতাগুলো ছিল খুবই ভয়ানক। সকালে ঘুম ভাঙে ভাইদের চিল্লাচিল্লিতে। মোবাইল হাতে নিয়ে দেখি 5:30 বাজে। অনিচ্ছা সত্ত্বেও বের হয়ে দেখি সবাই নিচে যাচ্ছে দৌড়াদৌড়ি করে। আমিও নিচে গেলাম, গিয়ে দেখি আমার বন্ধু নাজমুল শুয়ে আছে ফ্লোরে একটা বিছানার উপর। ও তো এত সকালে ঘুম থেকে ওঠে না, আর উঠলেও ডাক দিয়ে তারপর নিচে নামতো, কারণ আমরা একসাথে ক্লাসে যেতাম। পরে রান্না করেন এক খালার কাছে শুনলাম বিস্তারিত। খালা নামাজ পড়ে বেতার মাঠের ওপাশ দিয়ে মেসে আসছিলেন। আমাদের মেসে যেহেতু উনি রান্না করেন, আমার বাড়িটা বেতার মাঠের ওপাশেই ছিল। তখন বেতার মাঠের এক কোনায় একটা গাছের নিচে দেখেন নাজমুল পড়ে আছে অচেতন অবস্থায়। পরে সবাইকে ডাকাডাকি করে ওকে মেসের ভিতরে নিয়ে আসা হয়েছে। এখানে আরেকটি কথা বলে রাখি, আমাদের মেসের প্রায় 5 জন ম্যানেজার। বড় বড় আবাসিক হোটেলের মতো গ্রাউন্ড ফ্লোরে একটা রিসেপশন রয়েছে, তারা সেখানে বসে থাকেন। রাতেও 2 জন করে ডিউটি করেন। এছাড়াও 2টা সিকিউরিটি গার্ডও ছিলেন। তারা গেটে বসে থাকেন সারা রাত। কেউ রাত 1টার পর বাইরে গেলে বলে যেতে হয় গেটে, কারণ গেটের তালা কেবল ওনাদের কাছেই থাকে। আর এমনিতেও গেট খুলেই রাখেন সারা রাত, কারণ ছেলে পেলে সারা রাতেই প্রায় বাইরে যায়, কিন্তু ওনারা কেউই নাজমুলকে ওই রাতে বাইরে যেতে দেখেননি। যাই হোক, কিছুক্ষণ পর নাজমুলের চেতনা ফেরে। তারপর ওর কাছে কি হয়েছে জানতে চাইলে ও যা বলে তাতে আমাদের গায়ে কাটা দিয়ে ওঠে। ওর ভাষ্য মতে রাত তখন 1টার মতো। দরজায় ধাক্কা শুনে আমি দরজা খুলে দেখি রাসেল দাঁড়িয়ে আছে। রাসেল নিচতলায় থাকতো, আমাদের ক্লোজ ফ্রেন্ড। রাসেল আমাকে বলে, চল নিচে যাই, ক্ষুধা লেগেছে, কিছু খেয়ে আসি। আমি আর রাসেল মাঝে মাঝে বাইরে যেতাম রাতে, তাই দরজা লক করে আমি ওর সাথে মেস থেকে বেরিয়ে পড়ি। মেসের সামনেই সাদ্দাম ভাইয়ের দোকান থেকে হালকা নাস্তা করে 2টো সিগারেট জ্বালালাম। তখন রাসেল বলল, চল বেতার মাঠে যাই, একটু খোলা আকাশের নিচে বসে গল্প করি। আমরা দুজনে চলে গেলাম বেতার মাঠে, সাথে আরো 2টো সিগারেট নিলাম। বেতার মাঠে গিয়ে এক জায়গায় বসে আমরা কিছুক্ষণ গল্প করলাম। তারপর রাসেল বলল, তুই মেসে ফিরে যা। আমি বললাম, তুই যাবি না? রাসেল বলল, আমি তো এখানেই থাকি, ওই যে ওই গাছটাতে। আমি ওর কথায় একটু ধাক্কা খেলেও পরে হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, এইখানে তুই আর তোর পেতনি বউ থাকিস নাকি? রাসেল উত্তর না দিয়ে হাসতে হাসতে গাছটার কাছে গিয়ে হেঁটে হেঁটে গাছে উঠে গেল, যেটা অসম্ভব ব্যাপার কোনো মানুষের পক্ষে। এই দৃশ্য দেখে আমি ভয়ে
ঠাই হয়ে দাঁড়িয়ে রইলাম। এর মাঝেই রাসেলকে আমি আর দেখতে পেলাম না। ও মনে হলো বাতাসের সাথে অদৃশ্য হয়ে গেল। তারপরে আমার মনে পড়ল, আরে রাসেল তো আজ সকালের ট্রেনে বাড়ি চলে গেল। যাওয়ার সময় ওর রুমের চাবিও দিয়ে গেছে আমাকে। এখন আমার পকেটে ওর রুমের চাবি রয়েছে। এরপর আমি আর কিছু ভাবতে পারিনি। এতটুকু বলে নাজমুল থামলো। দেখলাম এই শীতের সকালে ওর গা থেকে ঘাম ঝরছে। যাই হোক, এরপর মেস ম্যানেজাররা ঠিক করলো রাত 1টার পর ইমার্জেন্সি ছাড়া বাইরে যাওয়া নিষেধ। এভাবেই কেটে গেল আরো কয়েকদিন। একদিন রাতে আমি আর শুভ টিভি রুমে বসে খেলা দেখছিলাম। শুভ টিভি রুমে রাখা খাটের উপর বসে দেয়ালের সাথে হেলান দিয়ে ওর পরিচিত এক আত্মীয়ের সাথে কথা বলছিল আর খেলা দেখছিল। আর আমি সোফায় বসে খেলা দেখছিলাম। একটু পর আমরা রান্নাঘর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পাই। শব্দগুলো ছিল কয়েকজন কথা বলার মতো। প্রথমত একটা ছোট বাচ্চা মেয়ে বলছে, আম্মু আজ কি খাবো? তখন আরেকটি মহিলা ভারী কণ্ঠে বলছে, চিন্তা করিস না, তোর বাবা খাবার আনতে গেছে, উনি আসলেই খাবো। আরেকটি ছেলে কণ্ঠ, আমাদের মতোই 22 কি 25 বছরের হবে হয়তোবা, বলল, বাইরেই তো খাবার আছে। শুভ ততক্ষণে ভয়ে আমার কাছে চলে এসেছে। আমারও ভয়ে গলা শুকিয়ে কাঠ। এত রাতে রান্নাঘর থেকে কারা কথা বলে? কোনো রকমে দুজনের সাহস করে একটু সামনে এগিয়ে রান্নাঘরের ভেতরে উকি দিলাম। তারপর যেটা দেখলাম সেটা হয়তো আর কখনোই দেখতে চাই না। টোটাল 4টা মানুষকে দেখলাম, যারা প্রত্যেকেই অনেক লম্বা আকৃতির। ছোট যে বাচ্চাটা সে পর্যন্ত আমাদের চেয়ে বড়। মহিলাটি বসে আছে, তবুও তার মাথা দেখা যাচ্ছে না। তিনি বসে চুলার ভেতর পা দিয়ে আছেন আর দাউ দাউ করে আগুন জ্বলছে। আর বাকি 3 জনের মুখ দেখলাম ঝলসানো, আগুনে পুড়ে গেলে যেমনটা হয় তেমন। ছোট বাচ্চাটার চোখ নেই, চোখের জায়গায় গর্ত। আর আরেকজনের 2টা হাত কাটা। এগুলো দেখে দুজনেই একসাথে চিৎকার করে উঠলাম। তারপর আমার আর কিছু মনে নেই। পরে যা শুনলাম সেটা বড় ভাইয়ের মুখে শোনা। ভাই যেভাবে বলছিল আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। একটা চিৎকার শুনে ঘুম থেকে উঠে পড়ি। তারপর দরজা খুলে বাইরে এসে দেখি শুভ দৌড়াতে দৌড়াতে আসছে। আমার কাছে এসে বলল, ভাই রিয়নকে বাঁচান, বলেই ও সেন্সলেস হয়ে পড়ে গেল। ততক্ষণে 6 তলার সবাই উঠে গিয়েছিল আর নিচের ফ্লোরের কয়েকজন চলে এসেছিল। তাই কয়েকজনকে শুভর মাথায় পানি দিতে বলে আমরা টিভি রুমের দিকে দৌড়ে গেলাম। কিন্তু টিভি রুমে তুই ছিলি না, তাই রান্নাঘরে দৌড়ে ঢুকলাম। ঢুকে দেখি তুই শূন্যের উপর ভেসে আছিস আর তোর ঠিক নিচে উনুনের মতো আগুন জ্বালানো। তারপর তোকে সবাই মিলে ধরে নিচে রুমে নিয়ে আসি। সারা রাত তোর মাথায় পানি দেওয়া হয়েছে, ডাক্তারও এসে দেখে গেছেন তোকে। এই বলে তিনি থামলেন। আমি জিজ্ঞেস করলাম, শুভ কই? ভাই বললেন, ওর আব্বা আম্মা এসেছিল, ওকে বাসায় নিয়ে গেছে। ও কোনো কথা বলতেছে না, চুপচাপ বসে সিলিংয়ের দিকে তাকিয়েছিল, মানে উপরের দিকে তাকিয়েছিল। এসব দেখে ওর মা বাবা ওকে নিয়ে বাসায় চলে গেছে। তোর ফ্যামিলিতেও খবর দেওয়া হয়েছে, তারাও আসতেছেন। দুপুর নাগাদ আমার বাড়ি থেকে আব্বু আর চাচাতো ভাই ইমরান আসলো। পরে আমি তাদের সাথে বাড়িতে চলে আসি। বাড়িতে প্রায় 1 সপ্তাহ সময় কাটাই। এর মাঝে মেসের কারোর সাথে তেমন যোগাযোগ করিনি, কিন্তু শুভর বাসায় ফোন দিয়েই কোনো খোঁজ পাচ্ছিলাম না। তাই 1 সপ্তাহ পর শুক্রবার সকালে আমি বাসা থেকে বের হই মেসের উদ্দেশ্যে। মেসে আসতে আসতে প্রায় 12:30 বেজে যায়। পরে গোসল দিয়ে নামাজ পড়তে যাই। নামাজ পড়ে এসে মেসের সামনের দোকানে সবাই জড়ো হই। অনেকেই নেই মেসে। বড় ভাইরা কয়েকজন বাসায় চলে গেছে। সবাই কুশলাদি জিজ্ঞেস করে কিছু সময় পর মেসের কথাগুলো বলতে শুরু করে। আমি মেস থেকে যেদিন বাসায় যাই সেদিনও ছিল শুক্রবার। আমি যাওয়ার পর রাতে মেসের সব অদ্ভুত ঘটনা ঘটে। প্রায় সবাই সেই ঘটনাগুলোর শিকার হয়। মেসে নাকি রাতে টিভি রুম থেকে প্রচন্ড জোরে হাঁড়ি পাতিল ভাঙার শব্দ আসতো। একটা মহিলা আর্তনাদ করে বলতো, তোরা আমাদের মুখের খাবার কেড়ে নিয়ে গেছিস, তোদের কারো রক্ষা নেই। সব কয়টার ঘাড় মটকিয়ে তারপর আমরা এখান থেকে যাব। এছাড়াও রাতে পানির ট্যাপগুলো অটোমেটিক চালু হয়ে যেত, বারান্দার লাইটগুলো বন্ধ হয়ে যেত। আবার সিঁড়ি দিয়ে হাঁটার সময় পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দিত। এতে কয়েকজন আহত হয়েছে। এই জন্য অনেকে মেস ছেড়ে বাসায় চলে গেছে। আর মেসে অন্যান্য যারা আছে তারাও মেস খুঁজছে, অন্য মেস পেলেই তারা সেখানে উঠে যাবে। এগুলো দেখে মালিক পক্ষ ঘাবড়ে গেছে। তারাও সবার অ্যাডভান্স দেওয়ার টাকা ফেরত দিতে রাজি হয়েছে। আজকে ম্যানেজাররা কয়েকজন গেছে এক হুজুরের সাথে সাক্ষাৎ করতে। আমাদের মেস থেকে একটু দূরে একটা মাদ্রাসা ছিল, সেখানে এতিমদের থাকার ব্যবস্থাও ছিল। সেই মাদ্রাসার একটা হুজুর অনেকদিন হলো দেশের বাইরে ছিলেন, কোথায় ছিলেন সেটা কেউ জানে না। ওনার আসার খবর পেয়ে সেখানেই গেছে ম্যানেজাররা। যাই হোক, আমরা মেসে এসে দুপুরের খাওয়া শেষ করলাম
করে নিচে এসে সবাই বসে আছি। এর মাঝে টিভি রুম থেকে টিভি নিচে নামিয়ে আনা হয়েছে, সবাই নিচে বসেই টিভি দেখছিলাম। তারপর ম্যানেজাররা ফিরে আসলেন। হুজুর নাকি তাদের বলেছেন তিনি সন্ধ্যায় আসবেন। মাগরিবের ওয়াক্তের পর হুজুর আসলেন, সাথে আরো 3 জনকে নিয়ে। তিনি এসে প্রথমেই আমার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়ে বললেন, তুমি অনেক ভাগ্যবান। সেদিন হয়তো তুমি বাঁচতে না, কোনো এক ভালো কাজের ওসিলায় আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন এবং হেফাজত করেছেন। আমি চুপচাপ হুজুরের কথাগুলো শুনলাম, কিন্তু কিছুই বলতে পারলাম না। তারপর হুজুররা উপরে চলে গেল। আমাদের বলল কেউ যেন 3 তলার উপরে না ওঠে। আমরা সবাই নিচে জড়ো হয়ে বসে থাকলাম। প্রায় 3 ঘন্টা পর হুজুররা নেমে আসলেন। হুজুর আগে নামলেন আর বাকি 3 জন পরে। যে 3 জন এসেছিলেন হুজুরের সাথে, তাদের দেখলাম 2 জন মিলে একজনকে ধরে ধরে নামাচ্ছে, আর 3 জনেরই গা থেকে বিশ্রী একটা গন্ধ বের হচ্ছে। তাদের গায়ে মনে হচ্ছে পচা রক্ত মাখা, পাঞ্জাবিগুলো টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। হুজুর এসে সোফায় বসলেন। তারপর হুজুর যেভাবে বললেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আমি আগে থেকে টের পাচ্ছিলাম যে এখানে খুব ভয়ঙ্কর একটা খারাপ জিনের পরিবার থাকে। তারা এইখানে একটা বড় তেঁতুল গাছ ছিল, সেটাতে থাকতো, কিন্তু গাছটা কেটে যখন মেস বানানো হয়েছে তারপর থেকে তারা 6 তলা আর ছাদে থাকতো। প্রথম প্রথম কারো ক্ষতি করেনি, কারণ তাদের ইচ্ছা সেটা ছিল না। আপনারা যখন প্রথম মেস চালু করেন তারা শুধু ভয় দেখিয়ে আপনাদের তাড়ানোর চেষ্টা করেছিল, সেটাতেও তারা সফলতা লাভ করেনি। তারপর ভয়ের মাত্রা যখন বাড়িয়ে দিল তখন তারা সফল হয়। আপনারা তো মেস বন্ধ করেছিলেন 2 বছরের মতো। তারপর আবার যখন মেস চালু করলেন তখন তারা প্রচণ্ড রেগে যায়। আর মেস বন্ধ করার সময় আপনারা যে হুজুরকে নিয়ে এসেছিলেন উনি জিনগুলোকে 6 তলার ওই ঘরগুলোর মালিকানা দিয়ে যান। তাছাড়া সেদিন সেই হুজুরকে মেরে ফেলা হতো যদি হুজুর এই কথাগুলো না বলে যেতেন। হুজুর নিচে এসে আপনাদের কি বলেছিল? তখন মেস ম্যানেজাররা বলল হুজুর বলেছিল এখানে থাকলে সবার ক্ষতি হবে, তাই মেস বন্ধ করে দিতে হবে। আবার 2-3 বছর পর চালু করতে পারবেন, তবে 6 তলায় কেউ যেন না থাকে, কারণ 6 তলা হুজুর ওই জিনেদেরকে থাকতে বলেছিলেন। তখন বর্তমান এই হুজুর আবার বলতে শুরু করলেন, হ্যাঁ উনি বলেছিলেন, কারণ ওনাকে বলা হয়েছিল এটা বলতে। আপনারা যদি 6 তলায় কাউকে না উঠতে দিতেন তাহলে সব ঠিক থাকতো, কিন্তু 6 তলায় যখন ছেলেদেরকে উঠিয়েছেন তখন থেকে তারা প্রচণ্ড রেগে যায়, কারণ ওয়াদা মাফিক তারা সেখানেই থাকা যোগ্য, কিন্তু আপনারা তাদের কথা রাখেননি। তাদের সাথে যে প্রতিশ্রুতি হয়েছিল সেই কথাগুলো আপনারা ভঙ্গ করেছেন, আর বিভিন্নভাবে আপনাদের ক্ষতি করার তারা চেষ্টা শুরু করেছে। এই যে 2 ছেলে, এটা রিয়ন এবং শুভ ভাইকে দেখিয়েছে আর কি। এই যে 2 ছেলে, ওরা তো সেদিন বাঁচার কথা ছিল না। এই ছেলেটাকে আমি বলতে বোঝাচ্ছে রিয়ন ভাই, এই ছেলেটাকে তারা খেতে চেয়েছিল। আর আরেকটা ছেলে মানে শুভ, যে আরেকটা ছেলের সাথে ওদের বাচ্চা মেয়েটাকে পাঠিয়ে দেয়। ওই বাচ্চা জিনটা এখন ওই ছেলের সাথে আছে, আর এদেরকে আমি বন্দি করে নিয়ে যাচ্ছি আমার সাথে। এরা খুবই ভয়ঙ্কর শক্তিশালী জিন। এদের মধ্যে 2 জন নেই, একটা বাচ্চা জিন যেটা ওই ছেলের সাথে আছে, মানে শুভর সাথে আছে, আর একটা শক্তিশালী জিন, আর একটা শক্তিশালী ছেলে জিন যে কোথায় আছে আমি জানি না। আপনারা মেসের 6 তলায় আর কাউকে উঠতে দিয়েন না, পারলে রান্না করার ব্যবস্থা নিচেই করেন, টিভি রুমটাও নিচে নিয়ে এসেছেন, ভালো হয়েছে। এই বলে হুজুর তার শিষ্যদের নিয়ে চলে গেলেন। তখন আমি চিন্তায় পড়ে গেলাম শুভকে নিয়ে। যেহেতু হুজুর বলল শুভর সাথে সেই বাচ্চা মেয়ে জিনটা আছে, তাহলে শুভর কোনো ক্ষতি হবে না তো? আর এমনিতেই শুভর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই আমি দৌড়ে মেস থেকে বের হয়ে হুজুরের কাছে গেলাম। হুজুরকে শুভর কথা জিজ্ঞেস করলে হুজুর বলল, তুমি চিন্তা করো না বাবা, উপরে আল্লাহ পাক আছেন, তিনি সব ঠিক করে দেবেন। তোমার বন্ধু 3 দিন পর মেসে চলে আসবে। তার ঠিক 3 দিন পরেই শুভ মেসে ফিরে আসে। আর এই 3 দিনে মেসে কোনো অদ্ভুত ঘটনাও ঘটেনি, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এই ছিল আমার ঘটনা। এটার বাস্তবতা প্রমাণ করার জন্য সাক্ষীর অভাব হবে না, কারণ মেসের প্রায় সবাই এই ঘটনাগুলোর সাক্ষী। ঘটনাটি পড়ে শোনালে খুশি হতাম, আর শুভর সাথে কি ঘটেছিল সেটি আরেকদিন বলবো। মেসটির নাম বলছি না, কারণ তাতে মেস মালিকের জন্য সমস্যার সৃষ্টি হতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ একরাম হোসেন রিয়ন ভাইকে। ওনাদের মেসে দীর্ঘদিন ধরে ঘটে যাওয়া ভয়ানক ঘটনা খুব চমৎকারভাবে লিখে পাঠিয়েছেন। আমি নিজেও পড়ছিলাম আপনার ঘটনা, আমি খুবই শিহরিত হয়েছি আপনার ঘটনা। আশা করি লিসেনারদেরও ভালো লেগেছে। তো শুভর সাথে পরবর্তীতে কি হলো আশা করছি খুব দ্রুত আপনি সেটি আমাদেরকে পাঠাবেন, এবং লিসেনাররাও হয়তো বা খুব আগ্রহী থাকবেন যে শুভর সাথে যেহেতু ওই ভয়ঙ্কর পিশাচ জিন, যেটি বাচ্চা জিন ওর সাথে রয়েছে, তাহলে ও কিভাবে মুক্তি পেল, বা ওর সাথে এখনো কি কোনো ঘটনা ঘটে চলছে। প্রিয় লিসেনার্স, এটি ছিল এই ঘটনা।
প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মাগুরা জেলার ডহর সিংড়া গ্রাম থেকে জাভেদ ইকবাল ভাই। উনি লিখেছেন যে কিছুদিন আগেও একটি সত্য ঘটনা তিনি লিখে পাঠিয়েছিলেন, কিন্তু সেটি প্রচার করা হয়নি। তো এক্ষেত্রে আমি বলতে চাই যে জাভেদ ইকবাল ভাই, আপনি যে ঘটনাটি পাঠিয়েছিলেন, এই ঘটনাটি যদি কোন গ্রাউন্ডে এটি প্রচার করা হয়নি, এটি হয়তোবা আপনাকে ফিডব্যাকে জানিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে যদি মনে করেন যে না, ঘটনাটি আপনি আবার পাঠাতে চান, আপনি আবার পাঠান, আমি প্রয়োজনে আবার পড়ে দেখব যে ঘটনাটি আবারও আমি রিভিউ করতে পারি কিনা। যদি প্রচারযোগ্য হয় ইনশাল্লাহ আমি অবশ্যই সেটি বলবো ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ওনার বাড়ি মাগুরা জেলায়, শুরুতেই বলেছি, ইউনিয়ন হচ্ছে বেরোইল পলিতা। তো ওনার বাড়ি যেখানে, ওনার বাড়িটা মূলত একটি গ্রামের মধ্যে আর কি, গ্রামের একটা মাঠের মধ্যে। আশেপাশে বেশ ঝোপঝাড় বন জঙ্গল রয়েছে। সন্ধ্যা হলেই জায়গাটা খুবই ভুতুড়ে মনে হয়। আর ওনার বাড়ির সামনে দিয়ে একটি বাইপাস রোড রয়েছে, মানে বাইপাস রোড থেকে একটু ভিতরে ওনাদের বাড়ি। আর ওই বাইপাস রোডের দক্ষিণ মাথায় ওই গ্রামের একটি গোরস্থান রয়েছে। গোরস্থানটি মাঠের ভেতরে অবস্থিত, আর রোডের উত্তর দিকে ওনাদের পাড়ার মসজিদ অবস্থিত। মসজিদের সামনে দিয়ে চলে গেছে মেইন রোড। আর এখন যে ঘটনাটি আমি ওনার হয়ে আপনাদের সাথে শেয়ার করছি, ঘটনাটি ঠিক বেশি দিন আগের না, 2020 এবং 2021 সালের দুটি ঘটনা। ঘটনাটি যার সঙ্গে ঘটেছিল তিনি এই ইকবাল ভাইয়ের প্রতিবেশী দাদা হন। তার নাম মশিয়ার মোল্লা। মশিয়ার মোল্লা এখন বেশ অসুস্থ, কিন্তু তিনি যখন সুস্থ ছিলেন তখন তিনি রাত করে বাজার থেকে বাড়ি ফিরতেন ওই বাইপাস রোড দিয়ে। তখন তিনি অনেক কিছু চোখে দেখেও না দেখার ভান করতেন। যেমন ওনার সামনে কখনো বড় বড় বিড়াল, দানবাকৃতির কুকুর, কখনো বিশাল আগুনের গোলা ওনার সামনে দিয়ে সাঁ করে চলে গিয়ে মাঠের ভেতরে পড়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। কখনো মাথা কাটা পিশাচ উনি দেখেছেন। কিন্তু এত কিছু দেখার পরেও উনি সেভাবে ভয়ে যে কুকুরে গিয়েছেন বিষয়টা এরকম নয়, কারণ উনি খুব সাহসী মানুষ ছিলেন। রাতের বেলা একা একা হেঁটে আসলে একাকী রাস্তায়, অন্ধকার রাস্তায়, চাঁদের আলোতে যে কিছু একটা দেখা যাবে, এটি কিন্তু তিনি জানতেন। যার কারণে উনি মনে সাহস রাখতেন। বর্তমানে তিনি খুবই অসুস্থ থাকেন প্রায় সময়ই, যার কারণে উনি কি হয় যে সারা শরীরে রাত্রেবেলা ওনার অস্বাভাবিক রকম এক ধরনের যন্ত্রণা হয়, রাত্রে তার সহজে ঘুম আসতে চায় না। এই কারণে উনি যখন ঘুম আসে না, বাসার পাশেই তো বাইপাস রোড, ওই বাইপাস রোডে রাত্রেবেলা উনি একা একা হেঁটে বেড়ান। এমনই এক রাতে ওনার সাথে একটি ঘটনা ঘটেছিল, বা এই ঘটনা উনি দেখেছিলেন। একদিন তিনি প্রতিদিনের মতোই ঘুরে বেড়াচ্ছেন, রাত আনুমানিক 12:30 বাজে হয়তো। তিনি হাঁটতে হাঁটতে ওই গোরস্থানের দিকে যেতে থাকেন। আর তার কাছে আজকে কেন জানি অনেক ভয় লাগছে। তিনি চিন্তা করছেন যে কি ব্যাপার, বয়স বেশি হয়ে গেছে, এই জন্য কি ভয় লাগছে কিনা। কিন্তু কত ভয়ের ঘটনাই তো তিনি দেখেছেন, কখনো তো সেভাবে ভয় পাননি। কিন্তু আজকে ওনার শরীরের মধ্যে কেমন এক ধরনের ভয়ের শিহরণ জাগছে। কেন জানি শরীরটা নিজে হঠাৎ করে হালকা মনে হচ্ছে ওনার শরীরের ওজন অনেকটা কমে গেছে। কিন্তু হঠাৎ এমনটা কেন মনে হলো? মনে হওয়ার কারণ উনি বুঝতে পারেন, তবে শুরুতে বুঝতে পারেননি, পরে বুঝতে পেরেছিলেন। হঠাৎ করে গোরস্থানের গেটের দিকে ওনার চোখ আটকে যায়। তিনি দেখেন 3জন মানুষ আলখেল্লা পরা, কিন্তু তাদের উচ্চতা সাধারণ মানুষের মতোই, দেখে মনে হচ্ছে সাধারণ মানুষের মতোই চেহারা, চাঁদের আলোতে যতটুকু তিনি দেখতে পাচ্ছিলেন। তবে সাদা আলখেল্লা সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল এবং তাদের উচ্চতা বোঝা যাচ্ছিল। তারা বাইপাস দিয়ে হাঁটতে হাঁটতে একদিকে যাচ্ছেন। তখন ওই মশিয়ার মোল্লা দাদা তিনি চিন্তা করেন যে এরা কারারে, রাতের বেলা কোন দিকে যায়। এখানে একটি বিষয় বলে রাখি, যেটি আমাকে জাভেদ ইকবাল ভাই বলেছেন, সেটি হচ্ছে যে বাইপাস রোডটা খুব নির্জন হয়। অনেক সময় থানা থেকে পুলিশরা আসে আসামি ধরার জন্য, তাদের পরোয়ানাভুক্ত কোনো আসামির কোনো খোঁজ খবর পায়, তাদেরকে ধরার জন্য আসে। সাধারণত আসার সময় পুলিশরা এই রাস্তা দিয়ে, বাইপাস দিয়ে আসার চেষ্টা করেন, কারণ এখানে নির্জন থাকে, এই জন্য কেউ সহজে দেখতে পারে না এবং তাদের অপারেশন পরিচালনা করাটা সহজ হয়। এখন ওই মশিয়ার মোল্লা দাদা মনে করেছেন এরা 3জন মনে হয় পুলিশের লোক, কোনো বাড়িতে আসামি ধরতে যাচ্ছে। এই কারণে তিনি কি করেন, তিনি একটু সাইডে চলে যান, এমন ভাব দেখান যে
উনি লুকিয়ে লুকিয়ে ওই তিনজনকে দেখছেন, কিন্তু ওই তিনজন কিছুই টের পায়নি। তো তিনজন হাঁটছে, মশিয়ার মোল্লা দাদাও একটু দূরে থেকে আড়ালে আবডালে তাদের পিছু নিচ্ছেন, যে তিনজন আসলে কোথায় যায়, কার বাড়িতে যায়, কোন বাড়িতে আসামি ধরতে যায়। উনি মনে করছেন তারা পুলিশেরই লোক। কিন্তু উনি এইভাবে লুকোচুরি খেলতে খেলতে হঠাৎ করে লক্ষ্য করেন যে কি ব্যাপার, এরা কি হাঁটছে না ভেসে যাচ্ছে। এরপর উনি বুঝতে পারেন এই তিনজন মানুষ ওই রাস্তার মাথায় মসজিদের সামনে গিয়েছে এবং তারা আসলে ভেসে ভেসে যাচ্ছে। তখন তিনি বুঝতে পারেন যে এই তিনজন আসলে মানুষ নয়, এই তিনজন হচ্ছে জিন। তবে নিশ্চয়ই কোনো ভালো জিন, তা না হলে সে যে পিছু নিচ্ছে, এরা যে জিনটা বুঝতে পারেনি, এটি একটি অসম্ভব ব্যাপার। কারণ তিনি অনেক সাহসী মানুষ, জিন ভূত সম্পর্কে অনেক অভিজ্ঞ মানুষ, কিন্তু তিনি বুঝতে পারেন যে তিনটা জিন ইচ্ছা করেই তাকে কিছু বলেনি। তারা বুঝতে পেরেছিল যে ওই মশিয়ার মোল্লা দাদা ওই তিনজনের পিছু নিয়েছে। তো যাই হোক, মশিয়ার মোল্লা দাদা পরে হাঁটার জন্য রাস্তা বের হলেও মানে রাতের বেলা সে ওই কবরস্থান বা মসজিদের আশেপাশে যেত না, মানে বাড়ির কাছাকাছি হাঁটাহাঁটি করতো। এর অল্প কিছুদিন পরে আরেকটি ঘটনা ঘটে 2021 সালের রমজান মাসের কোনো এক রাতে। ওই যে মসজিদের কথা বললাম, ওই মসজিদে একটি ছেলে, সেও ওই গ্রামেরই লোক, তার নাম হচ্ছে আলামিন। গ্রামের সবাই তাকে লাদেন বলে ডাকে। সে একজন কোরআনে হাফেজ। সে ওই মসজিদে প্রতি বছর রমজান মাসে খতম তারাবি পড়াতো। গ্রামে বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকে না, আর প্রচণ্ড গরম থাকায় তারাবি পড়ে সে আর বাড়িতে যেত না। সে এবং তার সঙ্গী যে দুইজন মিলে তারাবি পড়াতো ওই মসজিদের বারান্দায় ঘুমাতো। আর তার বাড়ি কাছাকাছি ছিল। সে যখন নামাজ পড়াতে আসতো, রাতের খাবারটা নিয়ে আসতো এবং সাহারি করার জন্য কিছু বিষয় মানে খাবার টাবার নিয়ে আসতো আর কি। ঘটনা যেদিন ঘটেছে, মানে যে রাতে ঘটেছে, ওই রাতে আলামিনের যে সঙ্গী, যে আরেকজন যে নামাজ পড়ে আর কি, বাড়িতে সে কাজ থাকায় তারাবির নামাজ পড়িয়ে সে চলে যায়। সে আর আলামিনের সাথে ওই রাত্রে মসজিদের বারান্দায় ঘুমাতে পারে না। তা আলামিন একাই ঘুমিয়ে থাকে। হঠাৎ রাত আনুমানিক 1টার দিকে আলামিনের ঘুম ভেঙে যায়। যেহেতু মসজিদের বারান্দায় ঘুমাতো, সে চোখ মিলে দেখে ওই বাইপাসের রাস্তা দিয়ে তিনজন সাদা আলখেল্লা কাপড় পরা মানুষের মতো, উচ্চতায় স্বাভাবিক মানুষের মতোই লম্বা, মসজিদের দিকে আসছে। সে তখন বারান্দায় থাকা মসজিদের ঘড়ির কাঁটার দিকে তাকায়, কারণ ফজরের নামাজে ওই রোড দিয়ে কিন্তু ওই পাঞ্জাবি পরা আলখেল্লা পরা বেশ কিছু মানুষ নামাজের জন্য মসজিদে আসে। কিন্তু সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। তখন বুঝতে পারে যে এই তিনজন আসলে মানুষ না, এগুলো অন্য কিছু। তখন সে ভয়ে ঘুমের ভান ধরে শুয়ে থাকে এবং মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে থাকে। ওই তিনজন আস্তে আস্তে মসজিদের বারান্দায় আসে। সে চোখ বন্ধ করেও মাঝে মাঝে একটু হালকা করে চোখ খুলে দেখার চেষ্টা করছিল যে আসলে তারা কোথায় যায়, কি করে। প্রচন্ড ভয় তো মনের মধ্যে ছিলই। বারান্দায় আসার পর হঠাৎ করে তিনজনের পা হঠাৎ করে মানে আলামিনের দিকে ঘুরে যায়। মানে ওই তিনজন ঘুরে আলামিনের দিকে তাকিয়েছে। আলামিন কিন্তু বুঝতে পারছে যে তিনজন তার দিকে ঘুরেছে। এক পর্যায়ে হালকা করে একবার শুধু তাকিয়েছে, তখন দেখে যে ওই তিনজন এক দৃষ্টিতে আলামিনের দিকে তাকিয়ে আছে। তাদের দৃষ্টির মধ্যে অদ্ভুত রকমের ব্যাপার ছিল, মানে অদ্ভুত রকমের চাহনি। অন্ধকারের মধ্যেও তাদের চোখগুলো খুব ভালো করে দেখা যাচ্ছিল। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর তারা মসজিদে প্রবেশ করে এবং তিনজন একসাথে জামাতে নামাজে দাঁড়িয়ে যায়। আলামিন যখন বুঝতে পারে তিনজন নামাজে দাঁড়িয়েছে, সে ঘুম থেকে মানে বিছানা থেকে উঠে ঝেড়ে এক দৌড় সে বাড়িতে চলে যায়। তখন তার বাড়ির সবাই ঘুমে বিভোর, সবাইকে জাগিয়ে এই ঘটনা খুলে বলে। সে এতটা ভয় পেয়েছিল যে পরের 2 দিন যাবৎ সে জ্বরে অসুস্থ থাকে এবং 2 দিন সে মসজিদে নামাজ পড়তে আসতে পারেনি। প্রিয় লিসেনার্স, ওই তিনজন ভালো জিন এখনো ওই বাইপাস রোডে নাকি তাদেরকে দেখা যায়। এরকম বেশ কিছু মানুষ তাদেরকে দেখেছে যারা ওই মসজিদে নামাজ পড়তে আসে, কিন্তু কারো কখনো ক্ষতি করেছে এমনটা ওইভাবে শোনা যায় না। কারণ ভালো জিনেরা কারো ক্ষতি করে না, এটাই বাস্তব। তবে একটি বিষয়, সেটি হচ্ছে ক্ষতি না করলেও কেন ওই মশিয়ার মোল্লার মনে হলো তার শরীরটা হালকা হয়ে যাচ্ছে। আসলে জিনদের উপস্থিতি যদি খুব কাছাকাছি হয়ে যায় এবং তারা সশরীরে থাকে বা এমনটা হয়, তখন কাছে থাকা কোনো মানুষের শরীরে এরূপ একটা প্রভাব পড়ে। ঠিক যেমন বিদ্যুৎ স্পর্শ করলে আমাদের শরীর কেঁপে ওঠে, শক লাগে, ঠিক তেমনটা যে শরীরটা অনেক সময় হালকা মনে হয় বা অনেক সময় শরীর অস্বাভাবিক রকমের ভারীও মনে হয়ে যেতে পারে। তো
তো যাই হোক, এটি ছিল ঘটনা। জাভেদ ইকবাল ভাই বলেছেন যে তার কাছে আরও ঘটনা আছে, তিনি সময় সুযোগ করে ঘটনা পাঠাবেন। আমরা অপেক্ষায় থাকলাম জাভেদ ইকবাল ভাই আপনার পরবর্তী ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন খুলনা বিভাগের বাগেরহাট জেলার ফকিরহাট থানা থেকে মাহবুবা মিম। ঘটনাটি মূলত ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা, আর এই ঘটনার মূল ভিকটিম হচ্ছে ওনার আম্মা। চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। মিমাপুর মা যখন স্কুল থেকে কলেজে ওঠে, তখন তার মায়ের উপর এক দুষ্টু জিনের নজর পড়ে। এই জিনটি ওনার মাকে খুবই কষ্ট দিত। ওনার মা বেহুশ হয়ে যেত, বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা দেখা দিয়েছিল। শুরুতে সবাই মনে করেছিল মনে হয় উনি কোনো কারণে ফিজিক্যালি সিক, তাই হয়তো এমনটা হচ্ছে, কিন্তু অনেকেই বুঝতে পারেনি যে আসলে ওনার সমস্যাটা কি। বোঝা গিয়েছিল তবে অনেক পরে। যাই হোক, উনি যেহেতু বিবাহ উপযুক্ত ছিলেন, ওনার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছিল। এর মধ্যে এই অসুস্থতার মধ্যেই ওনার বিয়ে হয়ে যায়, এবং বিয়ের পরে উনি ওনার শ্বশুর বাড়িতে চলে যান। আর ঘটনা সেখানেও ঘটতে থাকে। একটি বিষয় বলে রাখা ভালো, ওনার উপর যেই জিনটি আসর করেছিল, ওই জিনটি ছিল হিন্দু এবং পুরুষ একটি জিন। ওই জিনটি নাকি ওনাকে ভালোবাসত। তাই ওই জিনটি মিমাপুর আব্বুকে কোনোভাবে সহ্য করতে পারত না। ওনাদের বাড়ি গ্রামে হওয়ায় পাশেই বিল ছিল। মিমাপুর আব্বু একদিন বাজার থেকে রাতে বাসায় ফিরে দেখে ওনার মা ঘরে নেই। আশেপাশে খোঁজাখুঁজি করে, কোথাও দেখা যাচ্ছে না। খুঁজতে খুঁজতে মিমাপুর আব্বু এসে দেখে যে মিমাপুর মা বিলের মধ্যে একা একা একটি নৌকা চালিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। মিমাপুর আব্বু ওনার মাকে অনেক ফেরানোর চেষ্টা করে, ডাকতে থাকে। যেদিক দিয়ে নৌকা নিয়ে যাচ্ছিল, যে পাশে স্থলভাগ ছিল ডাঙা ছিল, সেদিক দিয়ে উনি হেঁটে যাচ্ছে এবং ডাকছে, কিন্তু ওনার ডাকে কোনো পাত্তাই দিচ্ছে না। এটা কিন্তু মিমাপুর তখনও হয়নি, বিয়ের অল্প কয়েকদিন পরেরই ঘটনা আর কি। যেখানে ওনার মা রাতে একা ওয়াশরুমে যেতেও ভয় পায়, সেখানে একা একা রাতের বেলা নৌকা নিয়ে অজানা গন্তব্যে কোথায় যাচ্ছে, এত সাহসটা কিভাবে এলো? মিমাপুর আব্বু তাড়াতাড়ি সবাইকে ডেকে আনে এবং ওনার মাকে ফিরিয়ে আনতে আরো কয়েকজন মানুষ নৌকা নিয়ে, একসাথে কয়েকটা নৌকা নিয়ে বের হন এবং ওই নৌকার পিছনে অনেক কষ্টে ওই নৌকার তারা নাগাল পায়, এবং বেশ কষ্ট এবং বেগ পোহাতে হয় মিমাপুর মাকে ঘরে ফিরিয়ে আনার জন্য। ঘরে ফিরে এসে খুবই অস্বাভাবিক আচরণ করে, হাসতে হাসতে ভারী গলায় বলে ওঠে, আমি ওকে নিয়েই যাব, কোনোভাবে তোরা আটকাতে পারবি না। যাই হোক, অনেক হুজুর, কবিরাজ এদের তদবির নেওয়ার পরও উনি কিন্তু সুস্থ হননি। প্রায়ই এমন চলতে থাকে। আর মিমাপুর আম্মা ওনার হাজবেন্ডের সাথে, মিমাপুর আব্বুর সাথে নিজে থেকেই ঝামেলা করত, ঝগড়াঝাটি করত, এবং প্রায়ই উনি আত্মহত্যা করতে চাইত। মজার বিষয় হলো, কিছু সময় পরে ওনার এটা মনে থাকতো না। উনি বলতেন, কি রে, কি হয়েছে? ওনার কোনো সেন্সই থাকতো না, বা উনি স্মৃতিভ্রষ্ট হয়ে যেতেন যে একটু আগে কি হয়েছে। বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে তদবির নিয়ে আসা হয়েছে। তদবির নিয়ে অল্প কয়েকদিন সুস্থ থাকে, আবার একই সমস্যা দেখা দিত। যাই হোক, এর মধ্যে মিমাপুর জন্ম হয়। আর সমস্যা কিন্তু কম বেশি চলছেই। মিমাপুর হবার পর ওনার মা ওনাকে কয়েকবার রেগে হত্যা করতে চেয়েছে, কিন্তু পারেনি। কিন্তু পরক্ষণে সে কথা আর তার মনে থাকতো না। কিন্তু এর থেকেও কিন্তু ভয়ানক রূপ দেখা বাকি ছিল। মিমাপুর যখন ক্লাস 3-তে ওঠেন, তখন হঠাৎ তার মা আরো বেশি খারাপ অবস্থায় চলে যায়। সংসারে প্রচন্ড অশান্তি। একদিন রেগে ওনার মা দৌড় দেয়। বাড়ির সদস্যরা ওনাকে ধরার জন্য পিছনে দৌড় দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এক নিমেষেই ওনার মা কোথায় যেন হাওয়া হয়ে যান, আর কেউ খুঁজে পায় না। শুনশান রাস্তায় ওনার মা যেন হাওয়া, একদম বাতাসে মিলিয়ে গিয়েছে। একজন মহিলা কিভাবে চোখের পলকে এত জোরে দৌড় দিয়ে হাওয়া হয়ে যেতে পারে,
রাত কিন্তু তখন 1টা বাজে, রাস্তায় কেউ নেই। একে তো গ্রামে তো সন্ধ্যার পরেই শুনশান নীরবতা নেমে আসে, তারপর রাত 1টা, রাস্তায় কেউ থাকবে না, এটাই স্বাভাবিক। চাঁদের আলোয় সবকিছু কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু ওনার মাকে কোথাও দেখতে পাচ্ছেন না। হাতে টর্চ লাইট নিয়ে বের হয়ে যান, খুঁজতে থাকেন, কিন্তু কোথাও ওনার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারদিকে খুঁজে কোথাও যখন পান না, তখন ওনারা বাড়ির দিকে যাওয়া শুরু করেন, মানে নিজের বাড়ির দিকে ফিরে আসতে থাকেন। যখন ওনারা বাড়ি ফিরে আসেন, তার অল্প কিছু সময় পরে ওনার মা একা একা বাড়িতে ফিরে আসে, চোখে ভয়ের ছাপ। তখন বাড়ির সবাই জিজ্ঞেস করতে থাকে যে এত জোরে দৌড় কেন দিলা, আর কোথায় ছিলা, আমরা তো কিছুই মানে বুঝতে পারলাম না, যে হাওয়া হয়ে গেল। তখন মিমাপুর আম্মু জানালো যে সে তো কিছুই জানে না, এবং আরো একটি বিষয় বলল। তিনি বলেন যে আমার কি হয়েছে আমি জানি না, শুধু দেখলাম আমি জঙ্গলে পড়ে আছি, যেটা আমাদের বাড়ির কিছুটা দূরে। একা একা জঙ্গলে পড়ে থাকা দেখে আমি অনেক ভয় পেয়ে যাই, তখন উঠে চলে আসি। মজার বিষয়, এবং মজার বিষয় বলবো কিনা জানি না, যে দুঃখজনক বিষয় সেটি হচ্ছে যে এই যে সেন্সটা না থাকা, ওরা কোনো কিছু মনে করতে পারতো না। তার মানে হচ্ছে যখন ওই দুষ্টু জিন তার উপর আসর করতো, তখন ওই সময় তার কোনো সেন্স থাকতো না। যখন আসর ছুটে যেত, তখন ওই মধ্যবর্তী সময়ের সেন্সটা তো তার থাকতো না, তখন দেখা গেল উনি অন্য জায়গায় চলে গিয়েছেন, যার কারণে তার কিন্তু কোনো কিছু মনে থাকতো না। যাই হোক, পরিবার থেকে পুনরায় মিমাপুর মাকে একটা ভালো হুজুর দেখানোর চেষ্টা করা হয়, আর সেই দিনই ঘটে সবচেয়ে ভয়ের একটি ঘটনা। হুজুর প্রথমে বলে দিয়েছিলেন যে ওনাকে, মানে রোগীকে কোনোভাবেই যেন জানানো মানে না হয় যে হুজুর আসছেন, খুব কড়াভাবে নিষেধ করা হয়। কিন্তু মিমাপুর সেজফোকা ভুল করে মানে নিজের অজান্তেই সে কথা ওনার মাকে জানিয়ে দিয়েছিলেন, ফলে ঘটে ভয়ানক এক অঘটন। এখানে বলে রাখা ভালো যে ওনার আব্বু, মানে মিমাপুর আব্বু বাজারে গিয়েছিলেন, কারণ মিমাপুর মামা চলে যাবে, মানে বেড়াতে এসেছিলেন, তিনি চলে যাবেন। এই কারণে মিমাপু এবং ওনার ছোট বোন ওনারা ওনার মামাকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে গিয়েছিলেন। বাড়িতে ছিল ওনার মা, মামি আর ওনার প্যারালাইজড নানি। রোজ অনেক ভ্যান গাড়ি থাকে সেখানে, কিন্তু সেদিন 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো ভ্যান পাচ্ছিলেন না ওনারা। কেন জানি ওনার মায়ের জন্য ওনার খুব কষ্ট হচ্ছিল, তাই মামাকে ওখানে বিদায় দিয়েই ওনারা হেঁটে বাসায় চলে আসেন। কিন্তু ওনারা এসে দেখেন তো ওনার মা কোথাও নেই। ওনার মামিকে যখনই জিজ্ঞাসা করেছেন, তখন ওনার মামি জানায় যে কেবল তো উঠে নিয়েছিল, রান্না করছিল বলে এতটা খেয়াল করেনি কেউ। মানে উনি উঠানি হাঁটাহাঁটি করছিলেন, কিন্তু ওনার মামি রান্না করছেন বলে এতটা খেয়াল করেনি। বাড়ির সবাই পাগলের মতো ডাকতে থাকেন তাকে, চারদিকে খোঁজার জন্য বের হয়ে যান। এদিকে ওনার মামিও খুঁজতে থাকেন। হঠাৎ ওনার মামির চিৎকারে বাড়ির সবার রুহ কেঁপে ওঠে। দৌড়ে গিয়ে ওনারা যা দেখতে পান, তা কখনো কোনো সন্তান তার মায়ের এই দৃশ্য দেখতে চাইবে না। ওনারা দেখেন ওনার মা পুকুরের মধ্যে গলা পর্যন্ত ডুবে গিয়েছেন। ডুবে গিয়েছেন বলতেই আমি এখানে একটি বিষয় বুঝিয়ে দিই, সেটা হচ্ছে পুকুর পানি খুবই কম ছিল, পুকুরটা কর্দমাক্ত ছিল, পানি খুবই কম ছিল। মানে উনি ঠিক যেমন চোরা কাদায় বা চোরা বালিতে মানুষ ডুবে যায় না, ওইভাবে আস্তে আস্তে উনি গলা পর্যন্ত ডুবে গিয়েছেন, এবং মনে হচ্ছে যে আরো ডুবে যাচ্ছেন। ওনারা সবাই চিৎকার করে লাফ দিয়ে ওই কাদার মধ্যে চলে যান, ওনাকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু ওনারা 3-4 জন মিলে ওনাকে টেনে তোলার চেষ্টা করলেও বারবারই ব্যর্থ হচ্ছিলেন। যাই হোক, আরো মানুষ চলে আসে, অনেক কষ্টের পর ওনাকে পাড়ে তুলে আনা হয় এবং ওনাকে পাটির উপর, বা যেটাকে আমরা মাদুর বলি, ওনার পেটের উপর শুইয়ে দেওয়া হয়। মিমাপুর আব্বু আসে, অনেক চেষ্টা করার পরও তিনি তার জ্ঞান ফেরাতে পারছিলেন না, আরো অনেকেই চেষ্টা করছিলেন। এভাবে বেশ কয়েক ঘন্টা পার হয়ে যায়। এর মধ্যে কয়েকজন হুজুরকে ডেকে আনা হয়েছিল, তারা ওনার ঝাড়ফুঁক করে, তারপরে ওনার মায়ের জ্ঞান আসে। পরের দিন হুজুর আসেন, তার শুরুর দিন তো ওনাকে পাওয়া যাচ্ছিল না, মানে মিমাপুর মা তো ছিলেন না, যার কারণে হুজুর এসেছিলেন কিন্তু পাননি। কিন্তু পরের দিন হুজুর এসে উনি বলেন যে তোমাদেরকে বারবার বলেছিলাম যে আমি আসবো না জানাতে, তোমরা এই ভুলটা কেন করলা? আল্লাহর রহমত ছিল বলে সে বেঁচে গেছে, নইলে এই দুষ্টু জিনটি চেয়েছিল এই মহিলাকে মাটির নিচে, মানে পাতালে নিয়ে যেতে। তিনি বলেন এই জিনটা হচ্ছে পাতাল জিন, এরা মাটির নিচে থাকে।
অনেক জিন শ্মশানে থাকে, নদীতে থাকে, গাছে থাকে, গোরস্থানে থাকে, বিভিন্ন জায়গায় থাকে। আর এই জিনটি হচ্ছে পাতাল জিন। এই জিনেরা এনাকে পাতালে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আর একটু হলেই নিয়ে যেতে পারতো, কিন্তু সফল হয়নি। কারণ হচ্ছে তোমরা তাকে দেখে ফেলেছিলে। যাই হোক, তারপর হুজুর তার কাজ শেষ করেন, বাড়ি বন্ধ করে মিমাপুর মায়ের শরীর বন্ধ করে দেন। হুজুরের কাজের সময় মিমাপুর মা কিন্তু হুজুরের গলা চেপে ধরেছিলেন এবং মারার হুমকি দিয়েছিলেন, কিন্তু হুজুর দমে যাওয়ার পাত্র নন। এক পর্যায়ে কাজ শেষ হয়। তবে ওই পাতাল জিনটি চলে যাবার আগে বলে যায় সে আবার আসবে। পরে যখন মিমাপুর মা সুস্থ হন, তো সেই দিনের ঘটনা জানতে পারা যায়। তখন মিমাপুর মা বলেন যে ফুপা, মানে যিনি বলে ফেলেছিলেন ওই হুজুর আসার কথা, তো ফুপা হাজি মানুষ সবাই, ওনার মা ফুপাকে সহ্য করতে পারছিলেন না। কেন যে সহ্য করতে পারছিলেন না এটাও উনি বলতে পারছিলেন না, কারণ ওনার মনে হচ্ছিল যে তার গলা চেপে মেরে ফেলতে। তো তখন কোনো কারণে ওনার ফুপা মনের ভুলে হুজুরের আসার কথা বলে ফেলেন। এরপরে হঠাৎ করে নাকি মনে হয় যে ওনার মা একটা ডাক শুনতে পাচ্ছেন পুকুরের ভেতর থেকে, বারবার তাকে পুকুরের কাছে আসতে বলছে। উনি পুকুরের কাছে যাওয়ার পরে মনে হলো পুকুরের নিচ থেকে, মানে মাটির নিচ থেকে বলছে চলে আয়, চলে আয়। উনি যখন পুকুরের সাইডে চলে যান, এরপরে ওনার আর কিছু মনে নেই। এরপরও ওনার মিমাপুর মায়ের সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে। তো এখনো মিমাপুর মা যদি একা একা হাঁটে, ওনার সবসময় মনে হয় ওনার পেছনে কেউ হাঁটছে। উনি সাধারণত একা একা কোথাও যান না বা একা একা কোথাও থাকেন না, কোনো না কোনো মানুষ ওনার সাথে থাকেন, বাড়ির পরিবারের সদস্যরা। কারণ একা একা থাকলেই ওনার সমস্যা হয়। এমন হয় যে উনি যদি ওয়াশরুমে গোসল করতে গিয়েছেন, বালতি ভরা পানি, ওনার নাকি মনে হয় কেউ ওনার গলা চেপে বালতির মধ্যে দিয়ে দিয়েছে, নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলার চেষ্টা করছে। প্রিয় লিসেনার্স, আমরা কখনো চাইবো না এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক। আর যার সাথে ঘটে আসলে সেই বুঝতে পারে কি ভয়ানক একটা অবস্থার মধ্য দিয়ে এসে যাচ্ছে। আমাদের কাছে এই সমস্ত ঘটনা কারো কাছে ভয়ের মনে হতে পারে, কারো কাছে ভয়ের মনে নাও হতে পারে, কিন্তু যেই পরিবার বা যার সাথে ঘটে তিনি আসলে বুঝতে পারেন বা তারা বুঝতে পারেন যে তারা কতটা ভয়ের মধ্যে রয়েছেন। এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ মাহবুবা মিমাপুকে তার নিজের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। তিনি লিখেছেন তিনি আরো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। ঠিক আছে আপু, আমরা অপেক্ষায় থাকলাম আপনার নতুন ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে শিহাব। শিহাব ভাই বর্তমানে প্রবাস জীবনে আছেন, আর ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আসাদনগর দক্ষিণপাড়া গ্রামে। উনি এই আসাদনগর দক্ষিণপাড়া গ্রামের একটি খুবই চমৎকার ঘটনা এবং একটি রোমহর্ষক ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন। মূলত একটি ঘটনা না, এখানে বেশ কিছু বছর ধরে ঘটে চলা কয়েকটি সিরিজ ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, এবং আমি আশা করছি ঘটনাটি শোনার পর আপনাদের অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে। তো চলে যাচ্ছি মূল ঘটনায়। এই বাঞ্ছারামপুর যে পৌরসভা, এখান থেকে আসাদনগর দক্ষিণপাড়া গ্রামে আসতে গেলে মাঝখানে 1 কিলোমিটার একটি রাস্তা পড়ে। এই 1 কিলোমিটার রাস্তার একটি পাশে নদীর পাড় রয়েছে, আর এক পাশে ফসলি জমি রয়েছে। এর মাঝখান দিয়ে এই রাস্তাটি চলে গেছে। এখানে এই পুরো রাস্তার মধ্যে 3টি খাল রয়েছে। এই খালটি এই কারণে করা হয়েছে যে ওই যে ফসলি মাঠগুলো রয়েছে সেখানে সেচ যখন দিতে হয়, ধানি জমিগুলোতে সেচ দিতে হয়, তখন ওই সেচ দেওয়ার পর উচ্ছিষ্ট পানি যাতে বের হয়ে যেতে পারে এবং বিভিন্ন সময় বৃষ্টি হলে যাতে এখানে পানি আটকে না থাকে, এই পানিগুলো বের হয়ে চলে যেতে পারে, এই কারণেই মূলত এই 3টি খাল করা হয়েছে এবং তার উপরে ব্রিজও রয়েছে। আর এই 1 কিলোমিটার রাস্তা অনেক সুন্দর এবং খুবই চিত্তাকর্ষক হওয়ার কারণে ওখানে বর্তমানে কফি শপ বা বিভিন্ন ধরনের ছোট ছোট বসার জায়গা, ঘুরতে যাবেন, ঘুরতে গেলে ভালো লাগবে এমন জায়গা সৃষ্টি হয়েছে। মোটামুটি ওটাকে একটা ছোটখাটো পর্যটন এরিয়া বলা চলে। মানুষ অনেকেই ওখানে ঘুরতে যায় বিকালবেলা। তো যাই হোক,
শুরুর দিকে আসলে এতটা ছিল না, কম ছিল। এখন আশেপাশে সরকারের বিভিন্ন প্রজেক্ট হচ্ছে, তো যার কারণে ওই জায়গা এবং ওর আশেপাশের জায়গাগুলো বেশ উন্নত হচ্ছে। তো ঘটনাটি আসলে শুরু হয় 2016 সালের দিকে। এই 2016 সালের দিকে ওই গ্রামে মঙ্গল ভাই নামক একজন ব্যক্তি, উনি ওই রাস্তা, এই যে 1 কিলোমিটার যে রাস্তা, এটাকে সবাই কাটাখালি রাস্তা বলে। হ্যাঁ, তো এই 1 কিলোমিটার এই যে রাস্তা, এইটার একটা জায়গায় উনি জায়গা কেনেন। জায়গা কিনে ওখানে বাড়ি তৈরি করেন এবং ওনার পরিবার পরিজন নিয়ে ওখানে থাকা শুরু করেন। তো উনি যেহেতু ওই কৃষিকাজ করতেন, তো উনি প্রায়শই কৃষিকাজ করার জন্য, ওনার ছেলে ছিল একটা 12-13 বছর বয়সের, তার নাম হচ্ছে ইমন। ইমনকে সাথে নিয়ে যেতেন। তো ইমন খুব দুরন্ত ছিল, বেশ চঞ্চল প্রকৃতির ছিল, খুব দৌড়ঝাঁপ করতো, গাছে উঠতো। তো স্বাভাবিকভাবেই এই বয়সের গ্রামের ছেলেরা যেমনটা হয় আর কি, আমরা শহরের লোকদের যারা থাকি, শহরের আমাদের 12-13 বছর বয়সী বাচ্চা কাচ্চাদের তো শুধু মোবাইলে গেমস খেলা, কম্পিউটারে গেমস খেলা, এগুলো ছাড়া আসলে কোনো কাজ নেই। কিন্তু গ্রামের যে দুরন্ত ছেলেরা, তারা আমরা দেখতে পাই গাছে ওঠে, নদীতে ওই ব্রিজের উপর থেকে পানির মধ্যে ঝাঁপ দেয়, খেলাধুলা করে। এমনই অভ্যাস ছিল ওই ইমনের। তো ধান যখন, মানে এই ঘটনা তখন ঘটে যখন ওইখানে বাড়ি করার মোটামুটি 6 থেকে 7 মাস পর এই ঘটনা। ধান যখন কাটার সময় হয়েছে, তখন ইমনকে সাথে নিয়ে উনি ওই ধান কাটার জন্য গিয়েছিলেন আর কি, ধান কাটা বা ধান লাগানো এরকম একটা আর কি। তো যেহেতু এই আশেপাশে পানি ছিল, ভিতরে আবার ছোট ছোট মাছও পাওয়া যেত, যেমন শোল মাছ, এই টাইপের মাছগুলো। তো ইমন যে কাজটি করেছিল সেটি হচ্ছে, সে ওই মাঝে মাঝে যখন যেত, ট্যাটা নিয়ে যেত। আমরা গ্রামে ট্যাটা বলি, আপনারা হয়তো দেখবেন যে একটি বাঁশের মাথায় বা একটা লাঠির মাথায় চোখা চোখা বেশ কিছু কাটার মতো, লোহার কাটা বা বাঁশের কাটা অনেকে করেন আর কি, ওটা দিয়ে মাছ দেখলে মাছের শরীরে আঘাত করা হয়, ওটাকেই আমরা ট্যাটা বলে থাকি আর কি। তো সে ট্যাটা নিয়ে ওখানে গিয়েছিল। যাই হোক, এরপরে আর কিছু তেমন সে মাছ অবশ্য পায়নি ওই দিন। কিন্তু সমস্যা যেটি হয় সেটি হচ্ছে যে সে ওই ধানি জমির মাঝখানে আইল থাকে না, যে পায়ে হাঁটা ছোট্ট রাস্তা একটা জমি থেকে আরেকটা জমিকে পৃথক রাখার জন্য, সে হঠাৎ করে আইলের উপর থেকে পাশের একটি জমিতে পড়ে যায়। জমির মধ্যে হালকা কাদা পানি ছিল, সে পড়ে যায়। পড়ে যাওয়ার পর তার বাবা তো দূরেই ছিল। পড়ে যাওয়ার পর সে কেমন একটা গোঙানি শব্দ শুনছিল, পরে কাছে আসে, এসে দেখে ইমনের নাক, মুখ, কান দিয়ে রক্ত পড়ছে। অবস্থা খারাপ, তাড়াতাড়ি তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, স্থানীয় হসপিটালে দেখানো হয়, পরে ব্রাহ্মণবাড়িয়া সদরে দেখানো হয়, কিন্তু রক্ত পড়া বন্ধ হচ্ছে না। ডাক্তাররা বলে দ্রুত তাকে ঢাকা নিয়ে যেতে, ঢাকা ভালো কোনো হসপিটালে নিয়ে যেতে। তাকে ঢাকাতে হসপিটালে নিয়ে আসা হয়, কিন্তু ডাক্তাররা ফাইন্ড আউট করতে পারছিলেন না যে আসলে সমস্যাটা কি, কেন এমনটা হচ্ছে। এই ঘটনার 24 ঘন্টার মধ্যে ইমন মারা যায়। ডাক্তাররা ইমনের মৃত্যুর কারণ বুঝতে পারেননি। ইমনকে গ্রামে ফিরিয়ে আনা হয়, দাফন কাফন করা হয়। ওই কাটাখালি ওই রাস্তার পাশে তখন খুব বেশি মানে থাকার ঘর বাড়ি গড়ে ওঠেনি। এমনিতে দোকানপাট কিছু হয়েছে বা হচ্ছিল, কিন্তু ওই মাঠের মধ্যে বা আশেপাশে ওরকম থাকার ঘর খুব কম গড়ে উঠেছে। তো ইমনের বিষয়টা একদম স্বাভাবিকভাবেই নেয়। হতে পারে তার মধ্যে কোনো দুরারোগ্য ব্যাধি ছিল যেটা কেউ বুঝতে পারেনি, এমনটা হয়তো অনেক সময় প্রথমে ধরা যায় না। তো এমনটা হতে পারে যে ওই ব্যাধিটার কারণে হঠাৎ করে তার এই সমস্যাটি হয়েছিল। এই কারণে এই বিষয়টি সবাই স্বাভাবিকভাবেই নিয়েছিল। তো যাই হোক, এই ঘটনা ঘটার 6-7 মাস পার হয়ে যায়, এর মধ্যে আর কোনো ঘটনা ঘটে না। ঘটনা পরবর্তীতে যেটা ঘটে সেটি হচ্ছে, ওই আসাদনগর দক্ষিণপাড়া গ্রামের এক দাদা, তার নাম হলো হক দাদা। তো দাদা এই কারণে বলছি কারণ আমাকে শিহাব ভাই পাঠিয়েছেন, তার সম্পর্কে দাদা হয় আর কি, উনি ওইভাবে আমাকে বলেছেন। তো হক দাদা উনি চিন্তা করেন যে ওই কাটাখালির রাস্তার পাশে জায়গা কিনে উনি বাড়ি বানাবেন। ওনার এক ছেলে সৌদি আরবে থাকতো, আর ওনার আরো 2 ছেলে রয়েছে, ওনার স্ত্রী রয়েছে। তো উনি ওখানে জায়গা কিনে বাড়ি করেন। বাড়ি করার 6 থেকে 7 মাস কোনো সমস্যা হয়নি, 7-8 মাস এরকম সময়, একটা টাইম ডিউরেশন আর কি, কোনো সমস্যা হয়নি। এরপরে হঠাৎ করে খবর আসে সৌদি আরবে ওনার বড় ছেলে একটা ভয়ানক রোড অ্যাক্সিডেন্টে স্পট ডেড হয়ে গেছে, মানে মারা গেছে। ওনার পরিবারে ওইভাবে উপার্জনক্ষম ব্যক্তি, মানে ভালো করে উপার্জন করা ব্যক্তি ওনার ছেলে ছিলেন। তার মৃত্যুর ফলে ওই পরিবার সহ গ্রামের শোকের ছায়া নেমে আসে।
এরপরে ওনার পরিবার বেশ অসুবিধার মধ্যে পড়েন। এখনো ওনারা আছেন, ওনার 2 ছেলে রয়েছে। মানুষ ওনাদেরকে যথেষ্ট সাহায্য সহযোগিতা করেন। ওনার বড় ছেলের মৃত্যুর পর ওনারা খুব শোচনীয় অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন। যাই হোক, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন। ওনার 2 ছেলে এখনো লেখাপড়া করছে। তো এই বিষয়টিও কিন্তু স্বাভাবিক, কারণ হচ্ছে মারা গিয়েছে সৌদি আরবের রোড অ্যাক্সিডেন্টে। সেখানে এই কাটাখালী রাস্তা বা ওই গ্রামের কোনো প্যারানরমাল বিষয়ের সম্পর্ক তো থাকবে না, এটাই স্বাভাবিক। এটাই তো আমরা স্বাভাবিকভাবেই চিন্তা করব। এর পরে প্রায় 1-2 বছর একদম স্বাভাবিক, কোনো কিছু হয় না, কেউ কোনো কিছু দেখেনি, কারোর সাথে কোনো কিছু তেমন হয়ও নেই, মানে আলোচনা করার মতো কিছুই হয়নি সেখানে। তো এই ঘটনার বছরখানেক পর মীর বাড়ি, এই যে আমাদের আসাদ ভাই, উনি তো এই বংশের আর কি। তো ওই মীর বাড়ির যিনি প্রধান ছিলেন, ওনার যে দাদা ছিলেন, তো ওনার দাদা উনি চিন্তা করেন যে এই কাটাখালী রাস্তার কাছে জায়গা কিনে উনি বাড়ি বানাবেন। যেহেতু আগে ওই মঙ্গল ভাই উনি গেছেন, তারপরে আরেকজন গিয়েছিলেন, এখন উনি চিন্তা করেছেন যে জায়গাটা ভালো উন্নত হচ্ছে, তো এখানে এটা বাড়ি করি। তো উনি ওই কাটাখালীর ওই রাস্তার পাশে একটা জায়গা কিনে উনিও বাড়ি করেন। বাড়ি করা অল্প কিছুদিনের মধ্যে এই এই মানে দাদার বড় ছেলে, তার নাম হচ্ছে বাদল কাকা। বাদল কাকা, তো এই বাদল কাকা উনি সৌদি আরবে ছিলেন। উনিও ভয়ানক এক রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। তো এটি খুবই দুঃখজনক একটি ব্যাপার, কারণ ওখানে যেই বাড়ি করছে সেই কোনো ঝামেলায় পড়ছে, কিন্তু আসলে এই বিষয়গুলো কারো মাথায় আসেইনি যে ওখানে বাড়ি করার কারণে তাদের সাথে ঝামেলা হচ্ছে। আর পরবর্তীতে আরো কিছু লোকজন ওখানে এসে বাড়ি করে, কিন্তু দেখা যায় তাদের কেউ কেউ মারা না গেলেও ওই পরিবারগুলোতে বিভিন্ন অসুখ বিসুখ, বিভিন্ন ঝামেলা একটার পর একটা লেগেই রয়েছে, কিন্তু এগুলো খুব স্বাভাবিকভাবেই সবাই নিচ্ছিল। এর মধ্যে আরো একটি ঘটনা ঘটে, যেই ঘটনার প্রেক্ষাপটে এই জায়গা সম্পর্কিত মূল তথ্য উন্মোচিত হয়। সেটি হচ্ছে ওই গ্রামের একজন ভাই, নাম হচ্ছে আলাউদ্দিন, উনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। তো উনি বর্ষাকালে, ওই যে বলেছি যে ওইখানে যে খালগুলো রয়েছে, ওই বর্ষাকালে দিকে একটু পানি জমে, তো ওখানে জাল পাতা যায়। তো উনি বর্ষাকালে বিভিন্ন জায়গায় জাল পাততেন, এবং দিনের বিভিন্ন সময় একটা নৌকা ছিল, একদম নতুন নৌকা উনি কিনেছিলেন। ওই নৌকা নিয়ে দিন রাতের বিভিন্ন সময় উনি দেখতেন যে জালে মাছ উঠেছে কিনা। তো উনি দিনের বেলা মাছ সংগ্রহ করার পর রাত 12টার দিকে ওনার নৌকা নিয়ে উনি একা একা গিয়েছেন, যে এখন যে মাছগুলো পড়বে এগুলো আমি খাবো, এই চিন্তা করে আর কি, ওটার বিক্রি টিক্রি করবে না। তো উনি যখন মাছ নিয়ে মানে জালটা চেক করার জন্য, মাছ ধরেছে কিনা বা পড়েছে কিনা এটা দেখার জন্য উনি যাচ্ছিলেন। তো উনি ওই কাটাখালী, প্রথমে তো বলেছি যে কাটাখালী রাস্তায় 3টা ব্রিজ রয়েছে, মানে 3টা খাল রয়েছে, প্রত্যেকটা খালের উপরে ব্রিজ রয়েছে। তো ওখানে উনি প্রথম ব্রিজ থেকে যখন দ্বিতীয় ব্রিজের কাছে গিয়েছেন, মানে প্রথম খাল থেকে দ্বিতীয় খালের কাছে ওই নৌকা বাইতে বাইতে গিয়েছেন, হঠাৎ করে দেখেন যে ওই ব্রিজের উপরে একটা মানুষ, হাতে একটি হারিকেন এবং মাথাটা কালো একটা কাপড়ে ঢাকা মনে হচ্ছে দূর থেকে। এখন গ্রামের মানুষ একজন মানুষকে এত রাত্রে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাভাবিকভাবেই তো জিজ্ঞাসা করবে যে এই কে, ওখানে বাড়ি কোথায়, নাম কি, এটা তো স্বাভাবিক, গ্রামে জিজ্ঞেস করে, আমরা তো শহরেও এটা জিজ্ঞাসা করি। তো আলাউদ্দিন ভাই ওনাকে জিজ্ঞেস করে এই ওখানে কে, কোনো কথা বলে না। তো কয়েকবার জিজ্ঞেস করার পর যখন কথা বলে না, তখন চিন্তা করে কি ব্যাপার, এতবার ডাক দিলাম কথা বলে না, দেখি তো উপরে যাই তো কে। তো উনি যখন নৌকাটি থামিয়ে ওই রাস্তার উপর দিকে উঠেছে, মানে ব্রিজের উপর উঠেছে, তখন উনি দেখেন যে ওই যে হারিকেন হাতে নেওয়া ওই লোকটি উনি ঘুরে হাঁটা ধরেছে অন্যদিকে। তখন উনি চিন্তা করেছে কি ব্যাপারে, কি চোর টোর কিছু নাকি, জাল বা মাছ চুরি করতে আসছে কিনা, দেখি তো আমাদের গ্রামের কিনা। তো উনি বলতে যায় থামো থামো, কে, দাঁড়াও। তো উনি হেঁটেই যাচ্ছে, একটা পর্যায়ে আলাউদ্দিন ভাই উনি দৌড় শুরু করেন পেছনে পেছনে, কিন্তু ওই লোক হেঁটে যাচ্ছে আর আলাউদ্দিন ভাই দৌড়াচ্ছে, কিন্তু কোনোভাবেই ওই লোকের কাছে যেতে পারে না। হঠাৎ করে দেখে ওই কাটাখালী রাস্তার পাশে একটা মাঠের মতো রয়েছে, ওই লোকটি ওই মাঠের মধ্যে নেমে চলে গিয়ে আর তাকে দেখা যাচ্ছে না, তার হাতের হারিকেনের আলো আর দেখা যাচ্ছে না, কারণ আলো তো অনেক দূর থেকে দেখা যায়, সেটা দেখা যাচ্ছে না। তো উনি বিষয়টা মানে বেশ মানে অস্বাভাবিকভাবে নিয়েছেন যে কি ব্যাপার, এটা কে, এরকম হঠাৎ করে হারিয়ে গেল। তো উনি ফেরত এসে আবার নৌকায় ওঠেন। নৌকা নিয়ে যখন মোটামুটি একটু
ওই সময় তো ওটা তো নদী না, মানে ওই সময় বর্ষাকালে পানি ওঠে, ওই জায়গায় পানি হয়ে যায় আর কি। যখন ওই মানে মোটামুটি মিডিলে চলে আসছেন, ওই পুরো রাস্তার 1 কিলোমিটার রাস্তাতে মিডিলে যখন চলে আসছেন, হঠাৎ করে দেখেন নতুন নৌকা, মানে ওর মধ্যে পানি উঠতেছে এবং নৌকাটি ডুবে যাচ্ছে। তো উনি কিছুতেই বুঝতে পারছেন না যে পানি যে ঢুকছে, পানি ঢোকার উৎসটা কোথায়। তো উনি কিছুতে এটা ধরতে পারছেন না। উনি অনেক চেষ্টা করছিলেন নৌকা মানে যাতে না ডুবে, তো উনি সেটা আর সেভ করতে পারলেন না, নৌকাটি ডুবে গেল। ওখানে তো খুব বেশি পানি ছিল না, ডুবলেও সমস্যা নেই, কিন্তু নৌকাটি ওখানে ডুবে যায়। তো উনি ওই অবস্থায় নৌকাটি রেখে আবার উপরে চলে আসেন, বাড়িতে চলে আসেন। ওনার বাড়িতে চলে আসার পরে উনি কিন্তু ভয় পাননি কোনো বিষয়, যে ওই লোককে দেখে উনি ভয় পেয়েছেন, নৌকা ডুবে যাচ্ছে ভয় পেয়েছে, বিষয়টা এরকম না। কিন্তু উনি কারণ মানে ওনার কাছে রহস্যময় মনে হয় যে কি ব্যাপার। কিন্তু ওই রাতের পর থেকে ওনার জ্বর আসে, মারাত্মক জ্বর, টানা বেশ কয়েকদিন উনি জ্বরে ভুগেছেন। তো তারপর উনি সুস্থ হয়েছেন। কিন্তু উনি যেই লোকটিকে দেখেছিলেন, এইটা ওনার মাথার মধ্যে খটকা লেগেছিল যে আসলে আমি কাকে দেখলাম, নৌকা কেন ডুবে গেল অস্বাভাবিকভাবে, আর আমার জ্বর কেন আসলো। এরপরে লোকাল একজন কবিরাজকে ডাকানো হয়। উনি ওনার নামটি আমাকে বলেননি, তো ওনার নাম যেহেতু বলেননি, এই কারণে আমি ওনার নামটি মানে প্রকাশ করতে পারছি না সঙ্গত কারণে। তো উনি আসেন, উনি আসার পরে ওই আলাউদ্দিন ভাইকে দেখে, তখন কিন্তু এই যে শিহাব ভাই, হ্যাঁ, যে শিহাব ভাই যিনি এই ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন আর কি, তো ওই জায়গাতে ওই কবিরাজের ওইখানে উনিও ছিলেন, এবং গ্রামের আরো কয়েকজন উঠতি বয়সী ছেলে পেলে, তারপরে বেশ আর কয়েকজন মুরব্বী, খুব বেশি লোক ছিল না, 10-12 জন লোক সেখানে ছিল। তো কবিরাজ উনি ওনার কাছে এবার জিন ছিল, ওই জিনের মাধ্যমে কিছু তথ্য উনি পান। সে জিন এসে কবিরাজকে বলে যে কাটাখালী এই রাস্তার পাশে ভয়ানক এক জিন থাকে, ওই জিনের মাথা 7টি, অসীম তার ক্ষমতা, আসলে কারো ক্ষমতা অসীম না আল্লাহ তাআলা ছাড়া, মানে তার প্রচুর ক্ষমতা রয়েছে আর কি। সে যে কোনো কিছু রূপ ধরতে পারে, যদিও জিনেরা ইচ্ছাধারী জীব, সে যে কোনো সময় অনেক কিছু রূপই ধরতে পারে, কিন্তু ওই জিনটি রূপ ধরার বিষয়ে একটা স্পেশালাইজড একটা ক্ষমতা ছিল, এবং বলেছি তার চেহারা ভয়ঙ্কর এবং তার মাথা 7টি, এবং মাঝে মধ্যেই নাকি সে 7 মাথার সাপের রূপ ধরত। তো এইরকম তথ্যগুলো ওই কবিরাজের সাথে থাকা জিন কবিরাজকে বলে, এই কবিরাজ এই জিনগুলো মানে এই জিনের মাধ্যমে এই জিনের তথ্যগুলো মানে সবাইকে বলে। তখন কবিরাজ বলে যে ইমন নামে যে ছেলেটি মারা গিয়েছে, এর মৃত্যুর পিছনে এই জিনটি দায়ী। কারণ হচ্ছে ইমনের হাতে ট্যাটা ছিল, ওর বাবা যখন খেতে কাজ করছিল সে তখন চিন্তা করলো দেখি মাছ টাছ পাই কিনা। তো সে ট্যাটা নিয়ে যখন বের হয়েছে, তখন সে ওই অল্প পানির মধ্যে বড় একটি গজার মাছ দেখতে পায়। তো সে তার বাবাকে ডাক দেয় না, যেহেতু মাছ দেখতে পায় মাছটি চলে যেতে পারে। সে কোনো ধরনের কোনো চিন্তা ভাবনা না করেই ওই গজার মাছে আঘাত করে। আঘাত করার সাথে সাথে ওই গজার মাছটি আর সে দেখতে পায় না, কিন্তু ওই গজার মাছটি ছিল মূলত ওই জিনের ছেলে। আঘাত পেয়ে সে মারা না গেলেও সে তার বাবার কাছে গিয়ে নালিশ করে, যার প্রেক্ষাপটে সাথে সাথে ইমিডিয়েট অ্যাকশন হিসাবে ওই জিন ইমনকে ক্ষতি করে, যার ফলে ইমন মারা যায়। তখন ওই গ্রামের লোকজন বলে সেটা না হয় বুঝলাম যে ইমন টেটা দিয়ে আঘাত করেছিল, কিন্তু এই যে সৌদি আরবে একটা ছেলে মারা গেল আর কি, হক দাদার ছেলে মারা গেল, তাদের পরিবারের অবস্থা শোচনীয়, ও কি অন্যায় করেছিল, ও তো এখানে আসেনি। তখন কবিরাজ জানায় যে হ্যাঁ ও আসেনি, এটা সত্য, কিন্তু ওনারা এখানে বাড়ি করার ফলে ওনারা লাইট টাইট জ্বালাতো, এই আলোতে তাদের খুব অসুবিধা হতো, যার কারণে সে সৌদি আরবে গিয়ে ওই ছেলেকে রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে হত্যা করেছে। তো কবিরাজ একথাও বলে যে এই জিনগুলো সে পিশাচ এবং খুব শক্তিধর জিন, এবং সে তার পরিবার নিয়ে সেখানে বসবাস করলেও সে এত বছরে, সে বহু বছর ধরে, শত শত বছর ধরে এখানে বসবাস করছে, কিন্তু কখনো কাউকে ভয়ও দেখায়নি, কাউকে কোনো ক্ষতিও করেনি। কিন্তু মানুষ যখন তার এলাকার মধ্যে বসবাস শুরু করেছে, তার যাতায়াতের পথে, তার দৈনন্দিন জীবনযাপনে বাধা সৃষ্টি করেছে, বিরক্তির কারণ হচ্ছে, যার ফলে সে খুব ক্ষিপ্ত হয়েছে। আর ইমনকে তো মারতো না যদি না সে আঘাত না করতো, আর যেহেতু প্রতিনিয়ত এখানে ঘরবাড়ি হচ্ছেই, যার কারণে সে এই ধরনের প্যানিক সৃষ্টি করছে। তো এরপরে মীর বাড়ির এই শিহাব ভাইদের যে পরিবার আর কি, সেখানে যে একজন বড় কাকা বাদল কাকা, উনি সৌদি আরবে মারা গিয়েছেন। কবিরাজ জানান যে একই কারণে, ঠিক যেমন হক দাদার ছেলেকে মেরে ফেলেছে, একই কারণে একই বিষয় নিয়ে তাকেও হত্যা করা হয়েছে।
কারণ তারা যখন রাত্রেবেলা লাইট জ্বালায় এবং আসা যাওয়া করে ওদিক দিয়ে, তো এদের অসুবিধা হয়, বাচ্চাদের খেলাধুলায় ডিস্টার্ব হয়, ওই জিনের বাচ্চাদের খেলাধুলায় ডিস্টার্ব হয়, তাদের দৈনন্দিন জীবনযাপনে ডিস্টার্ব হয়। যাই হোক, এই ঘটনার সমাধান কি এখন? সমাধান হলো ওই কবিরাজ ওই জিনদের মাধ্যম দিয়ে ওই 7 মাথা ওই জিনের সাথে কন্ট্যাক্ট করে। ওই জিন এখান থেকে যেতে রাজি হয় না, কারণ হচ্ছে যে এখানে বহু বছর ধরে তারা বসবাস করছে, তারা এখান থেকে যাবে না, মানুষই এখান থেকে সরে চলে যাক। কিন্তু কবিরাজ তাদেরকে বুঝায় যে আসলে জনসংখ্যা বাড়ছে, এইভাবে তো মানুষকে বিরত রাখা যাবে না, মানুষ আসবেই। তারপর সরকারি প্রজেক্ট হচ্ছে আস্তে আস্তে, এখান দিয়েও তো সরকার বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ করতে পারে, সুতরাং তুমি এখান থেকে চলে যাও, অন্য কোনো জায়গায় চলে যাও। তো সে বলে যে ঠিক আছে, আমি চলে যাব। 3টা মহিষ এবং 2টো খাসি, এখানে যে একটা মাঠ রয়েছে, যেই মাঠের মধ্যে ওই যে আলাউদ্দিন ভাই যেখানে একজন মানুষকে সে হেঁটে চলে যেতে দেখেছিল আর কি, মাঠের মধ্যে গিয়ে অদৃশ্য, বলে যে ওই মাঠের মধ্যে 3টা মহিষ এবং 2টো খাসি রেখে আসতে হবে। তাহলে আমরা চলে যাব না, আমরা আশেপাশেই থাকবো, কিন্তু কারোর সামনে আসবো না এবং কাউকে কোনো ক্ষতিও করবো না। কিন্তু সমস্যা যেটা হলো যে এই 3টা মহিষ এবং 2টো খাসি এটির টাকা কে দেবে? কারণ হলো ওই গ্রামে খুব অল্প সংখ্যক মানুষ বসবাস করতো, এতগুলো জিনিস কিনে দেওয়ার মতো ক্ষমতা আসলে তাদের ছিল না। এখন অনেকেই তো সেই গ্রামে বসবাস করে না, এখন তারা বলছে আমরা কেন টাকা দেবো, আমাদের সাথে তো এই ঘটনা ঘটেনি। এই ধরনের টানাপোড়েনে আসলে এই 3টা মহিষ এবং 2টো খাসি দেওয়া হয়নি। কবিরাজের কথা বলে সে ওখান থেকে চলে গিয়েছিলেন। তো এই ঘটনার মোটামুটি মাসখানেক পর আরেকটি ঘটনা ঘটে। সেটি হচ্ছে যে শুরুতেই বলেছি যে ওখানে ওই কাটাখালী রাস্তার আশেপাশে এখন বেশ দোকানপাট গড়ে উঠেছে, অনেক মানুষ সেখানে ঘুরতে যায়। তো ওখানে নাগরদোলা, আমরা তো নাগরদোলা দেখেছি যে গ্রামে কিন্তু বিভিন্ন জায়গায় নাগরদোলা বসায়। এই নাগরদোলার ব্যবসায়ী আছে এক ধরনের আলাদা, ওরা এই নাগরদোলা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো ওইখানে ওই কাটাখালী ওই যে মাঠের কথা বললাম, ওই মাঠে ওই নাগরদোলা নিয়ে তারা আসে এবং ওখানে ছোট ছোট ঝুপড়ি ঘর, ওই যে আমরা দেখেছি বেদে সম্প্রদায়রা যেভাবে যে ছোট ছোট ঘর তৈরি করে না, যেহেতু ওনারা টেম্পোরারি থাকেন, এই কারণে নাগরদোলার সাথে যারা এসেছেন তারা ওইভাবে ঘর তৈরি করে ওখানে নাগরদোলা নিয়ে আসেন। তো শুরুর দিকে ভালোই চলছিল, 5 থেকে 6 দিন পর একটি সমস্যার উদ্রেক হয়। ওরা যখন রাত্রে ঘুমাতেন, গভীর রাতে ওই মাঠের মধ্যে থেকে কান্নার আওয়াজ শোনা যেত। প্রথম দিকে ওরা বুঝতে পারেনি, পরে প্রতিদিন এই কান্নার আওয়াজ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল সাউন্ডটা। তো তারা এক রাতে বের হয় যে কি ব্যাপার, কান্নাকাটি করে কি এত জোরে। হ্যাঁ, তো ওনারা বের হয়ে যখন ওই মাঠ থেকে আরেকটু ভেতরের দিকে যান, মানে কান্নার উৎসটা মনে হচ্ছিল আরেকটু অন্ধকারের দিকে, আরো ভেতরের দিকে, মানে মানে মাঠের ভেতরের দিকে আর কি, রাস্তার সাইডে না, মানে আরো ভেতরের দিকে। ওখানে গিয়ে ওনারা দেখতে পান, দেখে মারাত্মক ভয় পান। দেখেন দানব আকৃতির একটি হাতি সেখানে, মানে বিশাল আকৃতির হাতি, মানে এত বড় হাতি সাধারণত হয়ই না, স্বাভাবিক হাতির থেকে 10-12 গুণ বড় হাতি, এবং কান্নার আওয়াজটি ওই হাতির কাছ থেকেই আসছিল। যখনই এই দৃশ্য দেখে তখন তারা পরিমরি করে ওখান থেকে দৌড়, মানে কে কোথায় গিয়েছে হুটুপুটি করে দৌড় দিয়ে এটা কেউ বলতে পারে না, প্রচন্ড ভয় পান ওনারা। যাই হোক, পরের দিন ওনাদের যে মালিক, এই মালিককে জানে, মানে নাগরদোলার যে মেইন যে মালিক আর কি, তাকে জানে যে এই ব্যাপার, এই আমরা এই জিনিস দেখেছি, আমরা এখানে থাকবো না। তখন মালিক বলে যে না, এখানে তুমি থাকো, ওই কিছু না, হয়তো ভুল দেখেছো, এরকম টুকটাক ভয়ের ঘটনা যেখানে আশেপাশে কেউ থাকে না রাতের বেলা, এটা ঘটতেই পারে, তোমরা থাকো। এই ঘটনার 3 থেকে 4 দিন পর মালিকের বড় ভাই কোনো কারণ ছাড়াই মারা যায়, হঠাৎ করে মারা যায়। তো এই বিষয়টিও স্বাভাবিকভাবে নিয়েছিল। কিন্তু মালিকের বড় ভাইয়ের মৃত্যুর পর তার আরেক ভাই, মানে বড় ভাইয়ের মৃত্যুর 5 থেকে 6 দিন পর তার আরেক ভাইও কোনো কারণ ছাড়া মারা যায়। যখন 2 ভাইয়ের মৃত্যু হয় তখন বিষয়টি আর স্বাভাবিকভাবে তারা নেয় না। মালিকের 2 ভাইয়ের মৃত্যুর খবর যখন ওই নাগরদোলার সাথে যারা এসেছিল তাদের মাধ্যম দিয়ে গ্রামে ছড়িয়ে পড়ে, তখন গ্রামের লোকজন তো বলে যে তোমাদের মালিকের এই 2 ভাইয়ের মৃত্যু স্বাভাবিক না, কারণ আমাদের এখানে এরকম মারা গেছে, ওই সৌদি আরবে 2 জন মারা গেছে, তারপর এরকম ইমন নামের একটা ছেলে মারা গেছে, তো এটা স্বাভাবিক না। এটা তুমি এখানে আসো যেহেতু তোমরা দেখে ফেলেছিলে, তারপর এখান থেকে যাও নাই, নিশ্চয়ই ওই ভয়ানক জিনটি তোমাদেরকে ক্ষতি করেছে বা তোমার মালিকের ভাইদেরকে ক্ষতি করেছে। তখন আবার সেই কবিরাজকে ডাকা হয়। কবিরাজ এইবার সরাসরি ওই জিনকে হাজির করে, ওই জিনকে হাজির করে বলে যে তুমি এখান থেকে চলে যাও। তখন জিন বলে যে না, তোমরা এখান থেকে চলে যাও, আমি তো তোমাদেরকে ডিস্টার্ব করতে যাই নাই, আমি তো তোমাদেরকে কখনো ভয় দেখাই নাই, ভয় দেখানোর ক্ষমতা আমার ছিল, আমি ইচ্ছাকৃতভাবে, আমি যদি ইচ্ছা করতাম তোমাদেরকে অনেক ভয় ভীতি দেখাতে পারতাম, কিন্তু 2016 সালের আগে আমি কাউকে ভয় দেখিয়েছি এমন কোনো কথা বলতে পারবে কেউ? তখন তো সবাই বলে যে না, আগে তো এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে। তখন বলে যে তোমরা আমার জায়গায় এসেছো, আমার পরিবারের চলাফেরা খেলাধুলায় ডিস্টার্ব করছো, তোমাদেরকে বলেছিলাম সমাধানের কথা, সেই কথা তোমরা শোনো নাই,
এই নাগরদোলা গ্রুপকে ভয় দেখানোর পরও তারা সেখান থেকে যায় নাই, তাহলে দোষ কি আমার? আমি তো করবোই, আমি তো চাইবই যে এখানে কেউ যেন না থাকে। কারো জায়গার মধ্যে যদি একজন চলে আসে, তাহলে সেই জায়গাওয়ালা কি লাঠি নিয়ে তাকে তাড়া করে না, যদি সহজ কথায় না যায়? সুতরাং আমি শক্তিশালী একটি জিন, আমি তো আমার প্রক্রিয়াই অনুসরণ করব। তো জিনের এই ধরনের কথাবার্তা শুনে আসলে মানুষের কিছু ওই জায়গায় বলার নাই, সে লজিক দিয়ে কথা বলল। তখন তাকেও বোঝানো হলো যে আস্তে আস্তে তো এভাবে মানুষ বাড়বেই, তুমি কয়জনকে ক্ষতি করবা, একটা সময় এমন হয়ে যাবে এখানে প্রচুর আলোকময় হয়ে যাবে, এর থেকে বেটার হয় তুমি একটা জায়গায় চলে যাও। তখন ওই জিনটি কিছুক্ষণ চুপ থেকে কবিরাজকে জানায় যে হ্যাঁ ঠিক আছে, পাশে একটি পুকুর রয়েছে এবং পাশে একটি হিজল গাছ রয়েছে, আমি আমার পরিবার নিয়ে ওখানে চলে যাচ্ছি, কিন্তু ওই জায়গাতে তোমরা কেউ আসবে না এবং আমাকে ডিস্টার্ব করবে না, আমিও কাউকে ডিস্টার্ব করবো না। এইভাবে জিনের সাথে একটা চুক্তি হয়ে যায় গ্রামবাসীর, এবং এই চুক্তি হওয়ার পরে গ্রামবাসীর কাছে ওই জিন দাবি করে এক দামে লাল গরু কিনতে হবে এবং এই লাল গরু জবাই করে খিচুড়ি রান্না করে ওই হিজল গাছের নিচে রেখে আসতে হবে। গ্রামবাসী সেটাই করেন। এরপর থেকে এখন পর্যন্ত ওখানে কোনো ভয়ের ঘটনা ঘটেনি। মানে কেউ মারা যাবে, টুকটাক ঘটনা তো এমনি স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় ঘটে, ভয়ের ঘটনা ঘটে, কিন্তু ওরকম মেজর কোনো ঘটনা ঘটেনি। তো আমাকে শিহাব ভাই বলেছেন যে আপনারা কেউ এই ঘটনার সত্যতা যাচাই করতে চাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর পৌরসভা থেকে 1 কিলোমিটার যে কাটাখালী রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হবে আসাদনগর দক্ষিণপাড়া গ্রাম। সেখানে গেলে এই ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তো প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তবে এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা পাই, সেটি হচ্ছে যে দেখুন, আমরা নর্মালি পিশাচ জিনদের সম্পর্কে জানি, এরা সুযোগ পেলেই মানুষের ক্ষতি করে, কিন্তু আসলে অনেক সময় হয় কি, আমরা মানুষরাই নিজেদের ভুলের কারণে ক্ষতির মুখে ঠেলে দিই। তারা আমাদের এখানে আসে না, আমরা নিজেরা অনেক সময় তাদের মধ্যে চলে যাই এবং তাদেরকে ডিস্টার্ব করা শুরু করি, যার ফলে ওরা তো ওদের স্বাভাবিক নিয়মে মানুষকে ক্ষতি করবেই, যখন আমরা ওদের এরিয়ার মধ্যে চলে যাই এবং ওদেরকে ডিস্টার্ব করি, যার ফলে ওরা কিন্তু আমাদেরকে ক্ষতি করে। আরো একটি বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় জায়গা কিনি, জায়গা কেনার ক্ষেত্রে আশেপাশের পরিবেশ সম্পর্কে আমরা শুধু চিন্তা করি জায়গার দলিল ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা ঠিক যে এটা দেখতে হবে, অবশ্যই দেখতে হবে, কারণ একটা মানুষ এত টাকা দিয়ে জমি কিনবে, সে কি দেখবে না? কিন্তু কথা হলো যে এছাড়াও কিন্তু আরো অনেক বিষয় রয়েছে। টাকা দিয়ে যদি জমি কিনি, জমি যদি কোনো সমস্যা থাকে আমার টাকাটা যাবে, কিন্তু ওই জমিতে যদি কোনো প্যারানর্মাল সমস্যা থাকে বা আশেপাশের সমস্যা থাকে তাহলে আমার জীবন চলে যাবে। এই জন্য আমি সবাইকে পরামর্শ দিব, আপনারা যখন কোথাও জায়গা কিনবেন, ঘর কিনবেন, অবশ্যই জমির দলিল যাচাই বাছাই করার সাথে সাথে এই বিষয়গুলো মাথায় রাখবেন। যদিও এই বিষয়গুলো অনেকে বিশ্বাস করেন না, কিন্তু আমরা যারা এটা বিশ্বাস করি যে এই ধরনের ঘটনা ঘটে, অবশ্যই আমরা নিজেদের বিষয়ে সতর্ক থাকবো এবং আমাদের আত্মীয় স্বজন যারা এই ধরনের জমি টমি কেনেন, কোথাও বাড়ি করার চিন্তা করছেন, তাদেরকেও এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করব। অনেক ধন্যবাদ শিহাব ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠানোর জন্য। উনি বাদল কাকা, যিনি যে সৌদি আরবে বাদল কাকা মারা গিয়েছিলেন, উনি বলেছেন ওই পরিবারে আরো ঘটনা আছে, উনি পরবর্তীতে এই বিষয়ের দ্বিতীয় পার্ট হিসাবে ঘটনাটি আমাদেরকে পাঠাবেন। আপনি প্রবাস জীবন থেকে আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, আপনাকে আসলে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা শেষ নেই। যারা আমাদেরকে প্রবাস থেকে পাঠাচ্ছেন, দূর দূরান্ত থেকে পাঠাচ্ছেন, যারা বাংলাদেশে থাকেন না, বাংলাদেশে যারা থাকেন অবশ্যই তাদের প্রতি তো মানে কৃতজ্ঞতা শেষ নেই। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। তারপর আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা ঘটনা পাঠাচ্ছেন। তো আশা করছি আপনাদের ঘটনা পাঠানোর এই ধারাটা অব্যাহত রাখবেন, তা না হলে একসময় হয়তো আমরা থেমে যাব আর আগাতে পারবো না। কারণ আমি একা যখন দীর্ঘদিন পর ভূত এফএম বা ভূত.কমে আমি যখন ভূত এফএম যখন যেতাম, ভূত.কমে যাই, আমি একা ঘটনা সংগ্রহ করতাম, দীর্ঘদিন পর একটা ঘটনা পেতাম। কিন্তু আপনাদের কাছে যদি আমি প্রতিনিয়ত ঘটনা উপস্থাপন করতে যাই, আমার একার পক্ষে অনেক ঘটনা সংগ্রহ করা সম্ভব নয়। আপনাদেরকে সহযোগিতা করতে হবে, আপনাদেরকে ঘটনা পাঠাতে হবে, কিন্তু সেটা অবশ্যই হতে হবে সত্য ভয়ের ঘটনা। অলিক কোনো বিষয় বানিয়ে বলা যাবে না, কারণ আমরা সত্য ভয়ের ঘটনা চাই, সেটা অতটা রোমহর্ষক না হোক, কিন্তু আমরা সত্য ভয়ের ঘটনা চাই। কারণ আমরা বাঙালি যে ভৌতিক লোকসাহিত্য, আমাদের এই গল্পগুলোকে বাঙালি ভৌতিক লোকসাহিত্যের মর্যাদায় নিয়ে যেতে চাই। আমরা ওই কোনো পৌরাণিক ঘটনা যেটা বইয়ে রয়েছে, বিভিন্ন মুভিতে রয়েছে, এই বিষয়গুলো আমরা আসলে নিজেদের মতো করে উপস্থাপন করতে চাই না। তো প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।